অপরাজিতা বিভাগের ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। নমস্কার, গুড মর্নিং। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু কথা আমি বলে নেব, যে তোমরা প্রথমত তোমাদের নাম লিখে চ্যাট বক্সে পাঠিয়ে দাও, প্রাইভেট চ্যাট, যাতে করে আমি প্রেজেন্ট দিতে পারি। এরপর আমার কথা শোনো, যে আমরা ক্লাস 7-এ যখন পড়েছি তখন কি কি শিখেছি সেগুলো একটু আমরা রিকল করব, এবং তারপরে আমরা পড়াটা শুরু করব। কারণ পড়া শুরু করার আগে আমাদের ক্লাস 7-এর কিছু রিকল করা খুবই দরকার। এখনো আসছে অনেকে, আসুক। দেখো, আমরা ক্লাস 7-এ এই ধরনের বিষয়ের সঙ্গে পরিচিত ছিলাম। এটা অ্যালজেব্রা পার্ট পড়ানো হবে আজকে। তোমরা যে যে বিষয়গুলো জানো সেগুলো আগে আমি রিফ্রেশ করি, তারপরে নতুন বিষয় আমি ঢুকবো। এগুলো বোঝানোর পর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি অন করে দেব, নিজেকে আনমিউট করে প্রশ্ন করবে। আর দেখবে, খেয়াল রাখবে এতটুকুও যেন আমার বোঝানোর মধ্যে এবং তোমার বোঝার মধ্যে ফাঁক না থাকে। কারণ ক্লাস 8 মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেখানে তুমি যা যা শিখবে সেগুলো মন দিয়ে ভালোভাবে শিখতে হবে, কারণ এইটা তোমার বেস তৈরি হবে। 7-এও গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আর আমার কাছেও তোমরা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাসটার পরে আপাতত আর ক্লাস তো তোমাদের পাবো না। আমি ক্লাস 9 থেকে অন্যভাবে তুমি শিখবে, অন্য স্যার মাস্টারমশাইরা আছেন। এখানে আমরা যা শিখেছিলাম সেটা হচ্ছে যে 3x স্কোয়ার, আমাদের শেখা অনুযায়ী 3x স্কোয়ার প্লাস 2y প্লাস জেড প্লাস 2। যারা নতুন এলে, আমি এখনো কিছু শেখাইনি, সবেমাত্র শুরু করেছি। একটু মন দিয়ে বোঝো বা শুনতে থাকো, ক্লাসটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে আমি কি করাচ্ছি। 3x স্কোয়ার প্লাস 2y প্লাস জেড প্লাস 2, এখানে এইগুলো এক একটা পদ। এগুলো আমি আগের ক্লাসে বলেছিলাম। এগুলো কি? এগুলোর নাম হচ্ছে পদ। এগুলো সব এক একটা পদ, সিঙ্গেল সিঙ্গেল। ইংরেজিতে পদকে বলে টার্ম, TERM। তো এই যে পদগুলো, এখানে কি আছে? একটা পদের মধ্যে কি আছে? পদের মধ্যে আবার অনেক কিছু পার্টস আছে। যেমন আমি যদি একটা পদকে আলাদা করে তুলে নিই, 3x স্কোয়ারকে যদি আলাদা করে তুলে নিই, তাহলে এই পদটার মধ্যে, পরে বলছি পেজ, হ্যাঁ আমি দেখাবো বইটা, 3x স্কোয়ার যদি আমি আলাদা করে তুলে নিই এই পদটা, তাহলে এর মধ্যে কি পাবো? যারা যারা আবার আসছো এখন তাদের সবাইকে বলছি, আমি পেজ নাম্বার এখনো লিখিও নি, বলিও নি, কেমন? আপাতত আমরা ক্লাস 7-এর বিষয়টাকে রিফ্রেশ করছি। ক্লাস 7-এর বিষয়টা রিফ্রেশ না করলে হবে না। আমি কিছু একটা লিখেছি, আমি নামও বলিনি কি লিখেছি। 3x স্কোয়ার প্লাস 2y প্লাস জেড প্লাস 2, এটা একটা মন থেকে ভেবে লিখেছি। এই যে পদগুলো, এখানে পদ লিখেছি অ্যারো দিয়ে, এই পদগুলো যখন নিজেদের মধ্যে সম্পর্কিত হয়, রিলেশন তৈরি করে, কিসের দ্বারা? যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা।
একাধিক পদ যখন নিজেদের মধ্যে যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সম্পর্কিত হয় বা সম্পর্ক তৈরি করে, তখন তাদের একত্রে কি বলে? সংখ্যামালা বলে। সংখ্যামালা বা রাশিমালা। এটা তোমরা ক্লাস 7-এ জেনেছো। তার মানে এই গোটা বিষয়টা হচ্ছে একটা সংখ্যামালা। সংখ্যামালা বা রাশিমালা, যা হোক, যে যে বইতে যেরকম দেওয়া থাকে, সংখ্যামালা বা রাশিমালা। তাহলে এখানে এই রাশিমালাটা কতগুলো পদ নিয়ে তৈরি? 1 2 3 4, 4টি পদ নিয়ে তৈরি। এবার আমি বলছি এই একটা পদকে আমি আলাদা করে বেছে নিলাম। এই যে পদটা 3x², এটা আবার অনেকগুলো অংশ আছে এই পদটার। যেমন 3, এটাকে কি বলে? এটাকে বলে সহগ, দন্তেস হ গ। এই সংখ্যাটাকে আমরা বলবো সহগ। কোন কোন বইতে আবার এটাকে কনস্ট্যান্ট বলা হয়েছে, ধ্রুবক, কিন্তু আমি বলছি সেটা বলবে না, কারণ 3 হলো এখানে সহগ। ইংরেজিতে কি বলে? কোএফিসিয়েন্ট। ইংরেজিগুলো টার্মগুলো জেনে রাখা ভালো। COE ডাবল এফ আই কোএফিসিয়েন্ট। COEFFICIENT, কোএফিসিয়েন্ট। এক্স কি? এক্স হলো চলরাশি বা চলো। এক্স হলো চলরাশি বা চলো, যেটাকে ইংরেজিতে বলে ভ্যারিয়েবল। যেহেতু চলো বা চলে, পরিবর্তিত হয়, ভ্যারি করে, সেই জন্য এক্স হলো ভ্যারিয়েবল। আর 2, যেটা এক্স এর মাথায় লেখা রয়েছে, সেটাকে বলে পাওয়ার। ইংরেজিতে বলে পাওয়ার, বাংলায় বলে ঘাত বা সূচক। ঘাত, ঘয়াকার ত, ঘাত বা সূচক। এখন এগুলো আমরা ক্লাস 7-এ শিখে ফেলেছি। কি কি শিখে ফেলেছি? সহগ জেনেছি, ভ্যারিয়েবল চলরাশি জেনেছি, সূচক পাওয়ার জেনেছি, ঘাত। অনেকগুলো পদ যখন নিজেদের মধ্যে সম্পর্কিত হয় তখন তাদের সংখ্যা মালা বা রাশি মালা বলা হয়, সেটাও জেনেছি। এবারে আরো একটা বিষয় যেটা অলরেডি জেনে ফেলেছি, সেটা হচ্ছে যদি দেখো যে শুধুমাত্র 3x² রয়েছে, শুধুমাত্র 3x² কে আমরা কিন্তু, যদি শুধুই 3x² আমি লিখতাম, এগুলো কিছুই লিখতাম না, তাহলে কিন্তু এটাকেও রাশি বলতাম, রাশি বলতাম। তখন এখানে যেহেতু আর কোনো পদ নেই, সেই জন্য এই 3x²টাকে শুধু 3x² যদি লেখা থাকে, তাহলে বলতাম এক পদী রাশিমালা, একটা পদ আছে এতে। যদি আমি এইরাম লিখতাম 3x² + 2y, তাহলে এই যে রাশিমালাটা, এটা হলো দ্বিপদী রাশিমালা, যেহেতু দুটো পদ আছে, 1 2। আমি যদি এখানে প্লাস জেডটাকে লিখতাম শুধু এইটুকু, তাহলে এটাকে বলতাম ত্রিপদী রাশিমালা। তয়ের অফলা হস্যই, ত্রিপদী রাশিমালা। ইংরেজিতে একটা পদ হলে তাকে বলে মোনোমিয়াল, দুটো যদি পদ থাকে তাকে বলে বাইনোমিয়াল, তিনটে যদি পদ থাকে তাহলে বলে ট্রাইনোমিয়াল, আর 3-এর অধিক যদি হয়ে যায় তখন তাকে কি বলে জানো? তখন তাকে বলে পলিনোমিয়াল। পলি মানে বহু, POLY, পলি, বহুপদী রাশি। তার মানে আমি যে রাশিমালাটা আজকে তোমায় এক্সাম্পল দিয়েছি বা লিখেছি, সেটা হলো বহুপদী রাশিমালা। এবার তুমি বলতে পারো, স্যার 3x² + 2y + z-টাও তো বহুপদীর মধ্যেই পড়ছে। অবশ্যই, ত্রিপদী না বলে তুমি সবকটাকেই বহুপদী বলতে পারো। 3x² যদি একটা থাকে বা একলা থাকে, তাহলে তুমি একপদী বলবে, কিন্তু যদি দুটো থাকে তুমি তাকে বহুপদী বলতেই পারো। দ্বিপদী, ত্রিপদী এবং বহুপদী। তাহলে আমরা আজকে যেটা করব, বহুপদী রাশিমালার গুণ শিখব। বহুপদী রাশিমালার গুণ শিখব, কিভাবে গুণ করতে হয়। বহুপদী রাশিমালা, যেমন ধরো আগে নিচু ক্লাসে আমরা কিরকম শিখেছি জানো? অল্প অল্প করে শিখেছি। ধরো তোমাকে বলল যে
তুমি 2 এর সাথে 3 গুণ করো, তার মানে কি একটা সংখ্যার সাথে একটা সংখ্যার গুণ। তারপরে তুমি আস্তে আস্তে একটু একটু করে শিখছো, বাড়ছে, হয়তো বললো 23 এর সাথে 3 এর গুণ করো, মানে দুটো সংখ্যা হয়ে গেল। তারপরে হয়তো তোমায় বললো যে আস্তে আস্তে ধাপে ধাপে এর সাথে একে গুণ করো। তুমি যত উঁচু ক্লাসে উঠবে আস্তে আস্তে ধাপে ধাপে তোমার অঙ্কগুলো বাড়বে। তারপরে তোমায় হয়তো বললো এর সাথে 3 না দিয়ে 32 এর সাথে, মানে 3টের সাথে দুটোকে গুণ করো। তারপরে হয়তো বললো 3টের সাথে 3টেকে গুণ করো। তাহলে তোমরা গুণ, কেন বললাম এই কথাটা, তোমরা এই যে গুণ, এই ধরনের গুণ করেছো, একটা পদের সঙ্গে দুটো, একটা পদের সঙ্গে আরেকটা পদের গুণ। ক্লাস 8-এর টা দিচ্ছেন কেন, মানে বুঝলাম না, আমি তো বুঝতে পারলাম না তোমার কথাটা। স্যার আপনি ক্লাস 8-এর তে দিচ্ছেন না কেন? হ্যাঁ 8-এ ঢুকবো, আমার মনে হয় তুমি জিজ্ঞেস করছো যে 8-এ কেন ঢুকছি না। ঢুকছি। ও আচ্ছা, ইউটিউব, ভেরি সরি। কারণটা হচ্ছে আমার ডিভাইসটার গন্ডগোল। আমি ইউটিউবে অতি অবশ্যই ছাড়বো। আমি চেষ্টা করছি, 8 তো একটু বড়, সেই জন্য বাচ্চাদের গুলো আগে ছেড়ে দিচ্ছি, আর তোমরা একটু পোনা হয়ে গেছো, সেই জন্য তোমাদেরটা একটু দেরি হচ্ছে। অবশ্যই পাবে। আচ্ছা, 3x এর সঙ্গে 2y গুণ কি হবে? 3x এর সঙ্গে 2y আমরা জানি 6xy। ছোট ছোট গুণগুলো করেছি, এবারে আমরা কি করব? এবারে বড় গুণ করব। তার জন্য কি না, তার জন্য আমাকে একটা পাতা তোমাদের খুলে দিতে হবে। দেখো এই পাতাটা, এবারে যাদের প্রশ্ন ছিল যে আজকে আমরা কি করাবো, আজকে আমরা যেটা করাবো সেটা দেখো। এটা হলো এই যে আজকে আমরা শিখব বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। তানিয়া ঘোষ হলুদ রঙের দাগ কেটে দিল একটা। এখন একটা সিস্টেম করে দিয়েছে, যেটাতে তোমরা জানো কিনা জানি না, এখানে কিন্তু যে যে যা যা করবে সবটাই আমি এখানে দেখতে পাবো। সুতরাং দাগ কাটলেও আমি দেখতে পাবো। এই দেখো কি বলছে, একটু মন দিয়ে বোঝো। দেখো বইয়ের দিকে তাকাতেও পারো, আবার এই স্ক্রিনের দিকেও তাকাতে পারো। কি বলছে? বলছে আমরা নানা আকারের বিভিন্ন রঙিন কার্ড যেগুলো দেখতে পাচ্ছি বইতে, তাতে কি লেখা? তাতে লেখা রয়েছে, কার্সার অনুযায়ী তোমরা একটু খেয়াল করে দেখো, একটা স্টার, তারা বা সূর্য, সূর্যের ছবি 2x, তারপরে একটা ট্রায়াঙ্গেল এঁকে দিয়েছে, ওরা বলছে যে 5x + 2y তার মধ্যে। তারপরে একটা বহুভুজ এঁকেছে, 1 2 3 4 5, 5টা তার বাহু সংখ্যা। তারপরে -6y লিখেছে, তাই না, আকাশি রঙের একটা বক্সের মধ্যে। তারপরে একটা সার্কেলের মধ্যে 4y লিখেছে। তারপরে একটা ছকোনা বহুভুজের মধ্যে -7y -3x লিখেছে। এখন কি করতে হবে? উপরের ছবিগুলো দেখে প্রয়োজন মতো চিত্র আঁকি। তোমাকে চিত্র আঁকতে হবে না এখন, তুমি শুধু এইখানে যে আনসার গুলো বলেছে সেই আনসার গুলো তুমি বসাতে পারবে। ধ্রুবক লেখা যে কার্ড সেটা আঁকি। তুমি ধ্রুবক লেখা যে কার্ড সেটা আঁকতে হবে না। তুমি যেটা করো, তুমি প্রত্যেকটা ছবির 1 2 3 4 নাম্বার ফেলে দাও একটা, ঠিক আছে? প্রথমত সূর্য যেটা,
সেটাকে 1 নম্বর ফেলে দাও, পাশাপাশি যাও। হ্যাঁ, তার পাশেরটাকে 2 নম্বর ফেলে দাও, তাহলে আর ছবি আঁকতে হবে না, ছবির নাম্বারটা দিয়ে দিলেই হবে। পেন্সিল দিয়ে আবারও বলছি, সূর্য যেটাতে 2x লেখা, ওটা 1 নম্বর দাও। তার পাশে যেটা ত্রিভুজ, সেটাকে 2 নম্বর দাও। তার পাশে যেটা 9 লেখা রয়েছে, সেটাকে 3 নম্বর দাও। তার পাশে যেটা -6y লেখা রয়েছে, ওটাকে 4 নম্বর দাও। তার পাশে যেটা বৃত্ত লেখা রয়েছে, ওটাকে 5 নম্বর দাও। ঠিক আছে, পেন্সিল দিয়ে দাও। তার নিচে ছকোনা একটা ছবি, -7y -3x, এটাকে 6 নম্বর দাও। তার পাশে a + b - c, এটাকে 7 নম্বর দাও। তার পাশে একটা 8 নম্বর দাও, একটা সামান্তরিক আঁকা রয়েছে। তার পাশে একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, তার মধ্যে -11x³ + 2x² + 8x রয়েছে। 6, 7, 8, 9 নম্বর হবে। তার নিচে একটা তীরের ফলার মতো দেওয়া রয়েছে, 7x²। হ্যাঁ, এটা অকুব্জ একটা বহুভুজ। সেটা তুমি নাম্বার দাও 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বর। তারপরে 0 লেখা রয়েছে, সেটার মধ্যে 11 নম্বর দাও। আর লাস্ট ছবিটাকে 12 নম্বর দাও। আশা করি দেওয়া হয়ে গেছে। অনুষ্কা, দিয়েছো নাম্বার? বেশ, তাহলে আমার পড়াতে সুবিধা হবে নাম্বারটা দিলে। বেশ, থ্যাংক ইউ অনুষ্কা, তুমি রেসপন্স করলে, তার জন্য থ্যাংক ইউ। এবারে দেখো এখানে কি করেছে, বলেছে যে উপরের ছবির একপদী বীজগাণিতিক সংখ্যামালাগুলো লিখি। এখানে একপদী ছবি কোনটা দেখতে পাচ্ছি? এখানে 1 নম্বর ছবিটা একপদী, কারণ ওটাতে 2x আছে, তাই না? তুমি কমা দিয়ে দিয়ে খালি নাম্বারগুলো লিখে যাও, ছবিগুলো আঁকতে হবে না তোমাকে। হ্যাঁ, শুধু নাম্বারগুলো, উপরের একপদী বীজগাণিতিক সংখ্যামালাগুলো যোগ করি এবং যোগফল ফাঁকা করে লিখি। এখন যোগ করতে হবে না, আগে নাম্বারগুলো দাও, আগে নাম্বারগুলো দাও, পরে তুমি ফাঁকা ঘরে যোগটা করবে। কি কি বলেছে? 2x, আমি বলে দিই তোমাদের, 2x বলেছে, একটা একপদী। তারপরেরটা আমি দেখতে পাচ্ছি 9, এটাও একপদী, একপদী অবশ্যই। আচ্ছা, 2x, তারপরে 9, তারপরে হচ্ছে -6y। 9-এর কিন্তু দুটো চরিত্র, 9-এর দুটো চরিত্র, 9 নিজে কিন্তু ধ্রুবক। আবার যদি শুধু 9 লিখি, তাহলে একটা টার্ম বা একটা পদ অবশ্যই। আচ্ছা, এবারে 4y, এটাও একপদী। তারপরে কোথায় দেখতে পাচ্ছি? 3x² দেখতে পাচ্ছি, এটাও একপদী। তারপরে কি দেখতে পাচ্ছি? 7x², এটাও একপদী। তারপরে দেখতে পাচ্ছি 0, এটাও একপদী, তাই তো? তাহলে এবারে তোমরা দেখো আমি যেটা লিখেছি, সেটা হচ্ছে ওরা কি বলেছে? বলেছে একপদী বীজগাণিতিক সংখ্যামালাগুলো যোগ করি। এখানে কার কার যোগ হবে? আবার সেই ক্লাস 7-এ ফিরে যেতে হবে। যোগ আর বিয়োগ, যোগ এবং বিয়োগের নিয়ম কি আমি লিখিয়ে দিয়েছিলাম, আশা করি তোমাদের সব আছে। যদি মনে নাও থাকে আমি আবার বলবো, তোমরা পরে লিখে নিও। হ্যাঁ, জিরোকে ধরা হয় না মানে কি? জিরো তো অবশ্যই কনস্ট্যান্ট, না ধরে যাব কোথায় অ্যালজেব্রাতে? হ্যাঁ, জিরোকে কিছু ধরা হয় না, তুমি ঠিকই লিখেছো। কিন্তু জিরোকে ধরতেই হবে, হ্যাঁ সেটা একপদী, অবশ্যই ঠিকই বলেছো তুমি। ভালো করছো, কমিউনিকেট করছো চ্যাট বক্সে লিখে লিখে। যেগুলো আমি দেখতে পাচ্ছি আমি আনসার দিচ্ছি। এবার দেখো, যোগ আর বিয়োগের নিয়ম হচ্ছে কি, সবসময় এইবার যেটা ক্লাস 7-এর মনে করতে হবে, সেটা হচ্ছে সদৃশ আর অসদৃশ। এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো তো, মনে আছে কিনা, মাথায় আছে কিনা। সদৃশ পদ যেগুলো হবে তাদেরই কিন্তু যোগ বিয়োগ হবে, আর অসদৃশ পদ যেগুলো হবে, থ্যাংক ইউ, সেগুলো যোগ বিয়োগ হবে না। আমি কিন্তু গুণভাগের কথা বলিনি, এখন গুণভাগের কথা ভাববেই না, আগে যোগ বিয়োগটা মনে করো, তারপরে গুণভাগ। সদৃশ পদের যোগ এবং বিয়োগ হয়, আর অসদৃশ পদের যোগ এবং বিয়োগ হয় না। তার মানে এখানে আমি যদি যোগ করার চেষ্টা করি,
তাহলে 2x এর সাথে আর কোথাও কোনো মিল নেই, তার মানে 2x একলাই পড়ে থাকবে, 2x এর যোগ কারোর সাথে হবে না। বেশ ভালো কথা। তাহলে যোগ কার হবে? y এটাও আছে, এটাও y আছে। আমরা কিন্তু মেলাবো কেবলমাত্র চলরাশিটা, সহগ কিন্তু মেলাবো না। এখানেও y আছে, এখানেও y আছে। তাহলে আমরা এগুলোকে এক জায়গায় লিখি, -6y + 4y। আচ্ছা, এবারে আর কি কি মিল আছে? 3x², এটাও x², 7x², এটাও x²। তার মানে আমি লিখি 3x² + 7x²। তাহলে যোগটা ও আরেকটা আছে 9 + 0। কেন 9টা? অনেকেই বলে যে ওটা তো স্যার কনস্ট্যান্ট, ওটাকে কেন একটা পদ ধরছেন? কিন্তু 9 যদি একলা থাকে তাহলে তো একটা পদ বটেই। হ্যাঁ, কেন নয়? ওয়াই নট? 0 যদি থাকে একটা পদ। তাহলে এবার যোগটা কি করে? এবার যোগ আর বিয়োগ তোমরা জানো, আবার বলছি। 1 নম্বর পয়েন্ট ছিল আমার, যে যে সংখ্যার আগে যোগ চিহ্ন থাকে সেগুলোকে সমস্ত যোগ করতে হয় এবং তাদের সামনে বা আগে যোগ চিহ্ন বসে। কেবলমাত্র আচ্ছা, সব যে যে সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকে সেগুলো সব যোগ করতে হয়, উত্তরে বিয়োগ চিহ্ন বসে। কেবলমাত্র একটি সংখ্যার ক্ষেত্রে, দুটি সংখ্যার ক্ষেত্রে, কেবলমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রে একটির আগে যোগ চিহ্ন এবং অপরটির আগে বিয়োগ চিহ্ন থাকলে সাধারণ নিয়মে বিয়োগ হয় এবং বড় সংখ্যার আগের চিহ্নটা যা থাকে সেটাই উত্তরে বসে। তাহলে এখানে 3 নম্বর পয়েন্টটা ফলো হবে। একটির আগে বিয়োগ চিহ্ন, অপরটির আগে যোগ চিহ্ন আছে, 6 এর আগে বিয়োগ চিহ্ন, 4 এর আগে প্লাস। তার মানে সাধারণ নিয়মে বিয়োগ হবে। সাধারণ নিয়মটা কি? সাধারণ নিয়মটা হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে। তাহলে 2y লিখলাম। এবার চিহ্নটা কি বসবে? না, বড় সংখ্যার আগের চিহ্নটা উত্তরে বসবে। তার মানে 6 হচ্ছে বড় সংখ্যা, 6 এর আগে মাইনাস আছে, তাই জন্য এইটা বসলো উত্তরে। তাহলে এইটা হলো -2y হয়ে গেল। এবারে এটার 7 এর আগেও প্লাস, 3 এর আগেও প্লাস, তাহলে 7 আর 3 10 হবে, 10x²। আর এখানে 9 + 0 9 হবে। এই হয়ে গেল। এগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ রেখাটা একটু মুশকিল আছে, মানে ওখানে বক্সে। এগুলো খাতায় তুমি করে নিতে পারো। এবারে একটা কথা, সেটা হচ্ছে যে ওপরে ওরা জিজ্ঞেস করেছে, এটা একটা গেল, হ্যাঁ, ওপরে ওরা জিজ্ঞেস করেছে 1 নম্বর পয়েন্টটাতে যে ধ্রুবক লেখা কার্ড সেগুলো আঁকতে হবে না, তুমি শুধু নাম্বারিং করো তাহলেই হবে। ধ্রুবক কোনটা? 9 ধ্রুবক। ধ্রুবক কোনটা? 0 ধ্রুবক। তার মানে দুটো কার্ড আছে। একটা কার্ড হচ্ছে 1 2 3 4 5 5 কোণা, 5 কোণা বহুভুজ। আর আরেকটা কার্ড আছে 4 কোণা বহুভুজ, একটা পিঙ্ক কালারের আর একটা স্কাই কালারের। ওই দুটো 1 2 3 নম্বর ছবিটা আর হচ্ছে তোমার 11 নম্বর ছবিটা, 3 নম্বর ফিগার এবং 11 নম্বর ফিগার, এই দুটো কিন্তু হচ্ছে ধ্রুবক। 2 নম্বরেরটা আমরা এক্ষুনি করলাম, উপরের ছবির একপদী বীজগাণিতিক সংখ্যামালাগুলো লিখি এবং সেই কার্ডগুলো আঁকি। তারপরে কি বলেছে 3 নম্বরেরটা? বীজগাণিতিক সংখ্যামূলকগুলো যোগ করি এবং যোগফল ফাঁকা ঘরে লিখি। এবার দেখো, এই যে যোগফলটা, এবার সবকটাকে যদি আমি যোগ করতে চাই, তাহলে কি হবে একটু খেয়াল করো। এই জায়গাতেই করছি। ধরো -2y + 10x² + 9 যোগ হবে না, এইভাবেই লিখে রাখতে হবে, যোগ হবে না। -2y + 10x² + 9, এইটা হলো সর্বমোট যোগ। এটা হলো সর্বমোট যোগ। হ্যাঁ, যে লিখে পাঠিয়েছো ঠিক লিখে পাঠিয়েছো। এবার তুমি হয়তো বলবে যে স্যার আমরা তো বাড়িতে, অনেকেই হয়তো করে ফেলেছো অঙ্কগুলো, আমরা তো বাড়িতে ঠিক এইভাবে করিনি, অন্যভাবে করেছি। কিভাবে? অনেকে হয়তো বাড়িতে এইভাবেও করতে পারে, মানে বাড়িতে একসাথে হয়তো লিখেছে তারা এইভাবে, +3x² আমি ওপরে লিখলাম, +7x² +9 +0, কারণ ওখানে প্রশ্ন করেছে 3 নম্বর প্রশ্নটা একপদী
বীজগাণিতিক সংখ্যামালাগুলি যোগ করি ও যোগফল ফাঁকা ঘরে লিখি। একপদী বীজগাণিতিক সংখ্যামালাগুলো এই যে লিখেছি স্যার, আমরা বাড়িতে এইভাবে করেছি, -6y + 4y + 3x² + 7x² + 9 + 0, তাই না? এবার তুমি যদি সবকটাকে যোগ করো আলটিমেট কি হবে? তোমায় এই ধাপে ধাপেই যেতে হবে। হ্যাঁ, 2x টা বাদ গেছে। ও সরি, 2x টা বাদ গেছে। ওই 2x কোথায় গেলি? 2x এই হয়ে গেছে। 2x টা সামনে লিখে দিলাম। 2x টা। তাহলে কি হবে? যোগ করলে কি দাঁড়াবে? এইখানেও তো 2x টা রয়েছে। এইখানেও 2x টা থাকবে, হ্যাঁ? সরি। এইখানটাতে 2x টা থাকবে। 2x টাকে কোথায় লিখবো? উপরে লিখবো? উপরে লিখে দিই। 2x টা ছিল কেমন? 2x টাকে ভুলে গিয়েছিলাম। যে মনে করিয়ে দিলে তাকে খুব ধন্যবাদ জানালাম। কারণ 2x টা মাথায় লিখে দিয়েছি। কেমন? 2x একলা পড়ে গিয়েছিল, ওর কোনো জোড়া ছিল না। সেই জন্য ওকে ভুলে গিয়েছিলাম। তাহলে এটা হবে কত জানো? এটা একটা 2x খালি বেড়ে যাবে এখানে। একটা 2x খালি বেড়ে যাবে এখানে। তাহলে উত্তরটা হবে 2x - 2y + 10x² + 9। এবারে একটা কথা বলি, এটা যদি যোগ করতে তাহলেও তোমার ওই উত্তরটা এইটাই দাঁড়াতো, 2x - 2y + 10x² + 9, এটাই আনসার হতো। তুমি যেভাবে খুশি করো, আমার কোনো আপত্তি নেই। অনেকের এইটা, আপনি কি 4-5 একসাথে আপলোড করবেন? 4-5 দিনের? 4-5 দিনের করবো না একসাথে আপলোড, পারবো না। এক সপ্তাহেরটা আপলোড একসাথে করব। প্রত্যেক সপ্তাহেরটা আপলোড একসাথে করব। 3 দিনের করে ক্লাস থাকে, 4-5 দিনের ক্লাস করব না, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি পেয়ে যাবে, খুব শিগগির পেয়ে যাবে। আমি খুবই দুঃখিত আমি দিতে পারিনি বলে। আচ্ছা, এখানে দেখো, তুমি যদি এই যোগটা তোমাকে দেওয়া হতো তাহলে তুমি কি করতে বলো তো? তুমি সেই ধাপে ধাপেই করতে। তোমাকে হয়তো রাফ করে নিতে হতো বা পরে স্টেপ বাই স্টেপ এগুলো করতে। কেমন না, ওয়াই এর সাথে ওয়াই এর ক্যালকুলেশন হবে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের ক্যালকুলেশন হবে এবং ধ্রুবকের সাথে ধ্রুবকের ক্যালকুলেশন হবে। একটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই যে উত্তরটা বেরোলো এটা কিন্তু 50 জন স্টুডেন্ট থাকলে 50 রকমের লিখতে পারে তারা। এ আবার কি বলছেন স্যার, 50 রকমের লিখতে পারে? হ্যাঁ পারে। 50 জন স্টুডেন্ট 50 রকমের লিখতে পারে। কিরকম 50 রকমের? তার জন্য একটু আমাকে মুছতে হবে বোর্ডটা। এই জায়গাটা আমি মুছে দিলাম। প্রত্যেকের রাইট হবে। আমি বলে দিচ্ছি 50 রকমের কিরকম। হ্যাঁ, কিভাবে বলে দিচ্ছি মৌসুম। ধরো এই উত্তরটা কারোর এইভাবে হয়তো সাজানোর জন্য হোক বা কোনো কারণে হোক, এটা এই রকম লিখেছে কেউ, মানে এসে গেছে বাই ডিফল্ট লেখার কায়দা বা সাজানোর কায়দার জন্য। এটা কেউ লিখতে পারে, কেউ লিখতে পারে এইটা, এটাও রাইট। এরকম বিভিন্ন রকম কেউ লিখতে পারে, বিভিন্ন রকম ছেলেমেয়েরা বিভিন্ন রকম লিখতে পারে, ঠিক আছে? প্রত্যেক কটা রাইট। খালি এইটা খেয়াল রাখবে, মাথায় রাখবে, সবকটা আইটেম যেন মেলে। অর্থাৎ একজন -2y লিখেছে আর একজন মিস করে গেল, সেটা যেন না হয়। 1 2 3 4 চারটে আইটেম বা চারটে টার্ম এখানে রয়েছে, বা চারটে অ্যালফাবেটিক লিখতে হবে এমন কোনো কথা নেই গো। ওসব অ্যালফাবেটিক এখানে মানা যাবে না। অ্যালফাবেটিকের কোনো গল্প নেই, তুমি যা খুশি লিখতে পারো, যেটা তোমার আগে সাজানো হবে সেইভাবে তুমি লিখবে। হ্যাঁ, অ্যালফাবেটিক সাজানোর কোনো দরকার নেই। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি, যে আমরা খুব ছোটখাটো কয়েকটা যোগ শিখলাম, কেমন? ছোটখাটো কয়েকটা যোগ বিয়োগ শিখলাম। বহুপদী সংখ্যামালার গুণে বা ভাগেতে এখনো আমরা যাইনি, কারণ যাওয়ার আগের যে ধাপটা, সেই গেটটাকে পেরোতে হবে। তো এবার ধরো এরপরে কি বলছে? বলছে উপরের ছবির দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাগুলি লিখি এবং সেই কার্ডগুলি আঁকি। দেখা যাক পরেরটা। বইটা যখন যারা লিখেছেন তারা তো একটা বিশেষ ভাবে তৈরি করেছেন বইটাকে, অনেক বিশেষজ্ঞ কমিটি, তাদের নাম সামনে দেওয়া রয়েছে, তো তারা একটা ভাবনা চিন্তা করেই একটা বইকে লিখেছেন। সুতরাং আমরা সেই বই অনুযায়ী চেষ্টা করব যতটা যেতে পারবো। দ্বিপদী
বীজগাণিতিক সংখ্যামালা 2 নম্বর ছবিতে রয়েছে, লিখলাম 5x + 2y 2 নম্বর ছবিতে রয়েছে। আমি আগেই বলেছিলাম ছবিগুলো নাম্বার দিলে তোমার সুবিধা হবে। দ্বিপদী -7y - 3y, -7y - 3y, সরি -7y - 3x, সব পরপর লিখে যাচ্ছি, কেমন? সব পরপর লিখে যাচ্ছি, যোগ করতে বলেছে। আচ্ছা, তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, আমি অন করে দেবো, তখন তোমরা জিজ্ঞেস করো। আচ্ছা, আর আছে না? আর নেই। এবার এটাকে যোগ করতে হবে, আর নেই, এটাকে যোগ করতে হবে। দেখো, এক্স এর সাথে এক্স এর ক্যালকুলেশন হবে, তুমি চাইলে এটাকে পাশাপাশি রাখতে পারো, না রাখলেও কোনো অসুবিধে নেই। দেখো, সেই নিয়ম, এক্স এর সাথে এক্স এর ক্যালকুলেশন হবে +5 - 3, একটির আগে যোগ চিহ্ন অপরটির আগে বিয়োগ চিহ্ন থাকলে সাধারণ নিয়মে বিয়োগ হয়, সাধারণ নিয়মে বিয়োগ হয়, এবং বিয়োগ 5 থেকে 3 বাদ দিলে 2x। তাহলে বড় সংখ্যা 5, তার আগে যোগ চিহ্ন আছে, তাই জন্য আমি এটা বসালাম না। এবারে এইটাতে চলে এসো, এই যে কাজটা, একটির আগে যোগ চিহ্ন অপরটির আগে বিয়োগ চিহ্ন, সাধারণ নিয়মে বিয়োগ হবে, অর্থাৎ 7 থেকে 2 বাদ দিলে 5 থাকবে, 5y। বড় সংখ্যা কে? 7, তার আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাই মাইনাস বসালাম। এইটাই হলো আমার অ্যান্সার। কেন এইটাই অ্যান্সার স্যার? আর কি যাবে না? না, আর যাবে না। কেন যাবে না? তার কারণ এক্স আর ওয়াই অসদৃশ, এক্স আর ওয়াই অসদৃশ পদ, এদের কোনো মিল নেই, তাই জন্য এটাই আমার আনসার। তার মানে ওইখানে যে বলেছে উপরের ছবির দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাগুলো লিখি এবং তাদের যোগ, সেই কার্ডগুলো আঁকি, ওরা আঁকতে বলেছে, আমরা আঁকলাম না, বরং লিখলাম এবং যোগ করে দিলাম। ঠিক আছে, এবারে কি বলছে? ও, লাস্টে বলেছে যোগ করতে, লাস্টে বলেছে যোগ করতে। দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাগুলো যোগ করি এবং যোগফল ফাঁকা ঘরে লিখি। তাহলে এই পেজ নাম্বারটা হচ্ছে 42, এটাতে আমরা আপাতত শিখে গেলাম চ্যাপ্টার 4। আমি কিন্তু আপাতত এই কটাই শেখালাম। এবারে নেক্সট পেজে যাচ্ছি, ওরা কি বলেছে ভালো করে পড়ো মন দিয়ে। ত্রিপদীও বাদ দিয়েছে, ত্রিপদী বলেনি, হ্যাঁ ঠিক আছে, ত্রিপদীগুলো লিখবে, ত্রিপদীগুলো কিছু বলেনি, ত্রিপদীগুলো তুমি একটা নিজে ভেবে করতে পারো, ত্রিপদীগুলোকে আলাদা লেখো, লিখে যোগ করো। আচ্ছা, করেই দি বরং, ত্রিপদীগুলো আলাদা করে লিখি। ও, ত্রিপদীগুলো কি? ত্রিপদী তো একটা আছে, ত্রিপদী তো একটা মাত্র, ওই -11x² + 2x² + 8x, সরি 11x³ প্লাস, ও করতে হবে না, ও কিছুই হবে না, যোগ হবে না, শুধু লিখে দিতে হবে। আচ্ছা, এবারে চলে যাই পরের পাতায়। পরের পাতায় কি বলছে? দুটো আছে, ও a + b - c আছে, হবে না, শুধু লেখাই হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দুটো আছে, ঠিক বলেছো, ত্রিপদী দুটো আছে। একটা ডিম্বাকার ছবি আছে, 1 2 3 4 5 6 7 নম্বর ছবিটা, 7 নম্বর ছবিটা, 9 নম্বর ছবিটা। থ্যাংক ইউ, আমার কারেকশন করে দিলে তুমি আমাকে। এবারে আমরা নেক্সট পেজে যাচ্ছি। হ্যাঁ, দেখো নেক্সট পেজে কি দিয়েছে। এই যে a + b - c, এটা ড্যাশটি পদ, কটা পদ হবে? আচ্ছা, তোমাদের অন করি, কোথায় গেলে? একে একে 1 বাই 1 বলবে, তাহলে আমার সুবিধা হবে শুনতে। 3টি পদ। হ্যাঁ, স্যার 3টি পদ। ঠিক বলেছো, এটি ত্রিপদী সংখ্যামালা। ও, ওরা আবার পরে বলেই দিচ্ছে এটি ত্রিপদী সংখ্যামালা। যাই হোক, কিন্তু 2x⁴ + 5y³ - 10y² - 8, এই বীজগাণিতিক সংখ্যামালার পদ কটা?
চারটে। চারটে, ঠিক বলেছো, এটি চারপদী সংখ্যামালা। এই যে চারপদী লিখেছে না, এটা চারপদী কিন্তু বলবে না কখনো, কেমন? চারপদী কথাটা হয় না, বহুপদী। চতুর্পদী না চতুর্পদী বহুপদী। তিনটের অধিক বহু বলতে হবে। হ্যাঁ, তিনটের অধিক হলেই বহুপদী বলতে হবে, যাকে ইংরেজিতে বলে বহুপদী বহুপদী। একদম একদম একদম। এই যে বলছে নিচে লিখেছে দেখো গোলাপি রঙের একটা লাইন, এরকম একটি বীজগাণিতিক সংখ্যামালার অনেকগুলোই পদ থাকলে তাকে কি বলবো? এক বা একের বেশি পদ বিশিষ্ট বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা বলে। রূপা কিন্তু, আমি তো এখানে অহনাকে দেখতে পাচ্ছি, অহনা কিন্তু গালে হাত দিয়ে অন্যরকম মজার জিনিস তৈরি করলো। সে সব আয়তকার কার্ডগুলো আলাদা করে রেখে দিয়েছে, সেগুলি সে একটা বড় পিচবোর্ডে আটকিয়ে দিল, দিয়ে অনুষ্কাকে বলল, অনুষ্কা আয়তক্ষেত্রাকার রঙিন কার্ডের দৈর্ঘ্য প্রস্থ আর ক্ষেত্রফল লিখে ফেলতো। ছবিগুলো দেখে তারপরে সৃজিত বলল যে দেখি তো, যে যেগুলো হয়েছে, যেগুলো বললো সেগুলো কি হয়। প্রত্যেকটাই রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার। দেখো এখানে যে কটা ছবি দিয়েছে, প্রথম 1 নম্বর রোমানরপের ছবিটা, এটা রেক্ট্যাঙ্গেল, কেমন? তার মানে 12x + 8 এটা হচ্ছে দৈর্ঘ্য, আর 5y এটা হচ্ছে প্রস্থ, তাই না? আচ্ছা, 2 নম্বর ছবিটা 7 - 3x² এটা হচ্ছে ছোট্টটা মানে প্রস্থ, আর বড়টা হচ্ছে 2x - x 2 - x। 3 নম্বরটা দেখো স্কোয়ার, কি করে বুঝবো? স্কোয়ার মানে চারটে পাশ সমান, তার মানে 13y² এটাও, 13y² এটাও। দারুণ মজার জিনিস। 4 নম্বরেরটা কি? 6y + 4x একটা দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 6y + 9x। এইভাবে দিয়ে দিয়েছে, যেটা সৃজিতের কাজ সৃজিত করবে। আচ্ছা, এইবারে 5 নম্বর ছবির পরে যে ছবিটা, সেটা হচ্ছে 6, 7 আর 8। 6, 7 আর 8 কিরকম মজা দিয়েছে দেখো। এক, তুমি পিঙ্ক কালারের বক্সগুলো খেয়াল করো, পিঙ্ক কালারের বক্স। আমরা রেক্ট্যাঙ্গেলের বা আয়তকের ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে পাই? সূত্র, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওটা পরিসীমা। সরি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার। ভেরি গুড। তাহলে এখানে আসলে কি করছি? বাহু ইন্টু বাহু, আসলে কি করছি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এবার আমরা গুণে ঢুকবো। 12x + 8 আর 5y এর গুণ করতে হবে। 7 - 3x² তার সাথে 2 - x গুণ করতে হবে। কিভাবে? এইবারে আমরা স্টপ শেয়ারিং করে দিলাম। এইগুলো আমরা পরের ক্লাসে করব, কারণ এখানে দেখিয়ে দিচ্ছে 1 মিনিট আর সময় আছে। দেখো আজকে আমরা যে বই যেটা দেখানোর চেষ্টা করছি, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ কি না জানি না, দেখা যাচ্ছে কি? হ্যাঁ কি না? অঙ্ক বই দেখা যাচ্ছে? আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা এই পেজটাকে আগের দিন বোঝাচ্ছিলাম, বলছিলাম দুজন স্টুডেন্টের নাম বলেছিলাম, তোমাদেরই বন্ধু। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইভাবে। এখন এক্ষেত্রে সবচেয়ে আগে যেটা দরকার, দৈর্ঘ্য আর প্রস্থ, সে তো একটা ব্যাপার, আমি জানি যে তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার, বা একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, যে যেমন লেখে, যে যেমন পড়ে। তা সেক্ষেত্রে গুণটা করাটা খুব জরুরি। আজকে আমরা গুণটা শিখব, খুব ভালোভাবে শিখব, যাতে করে আমাদের কোনো রকমের কোনো সমস্যা না থাকে। এমন ভাবেই গুণটা কিন্তু
শিখতে হবে। ক্লাস 8 মানেই তার ব্যাপ্তি অনেকটা, কারণ তাকে আবার ভবিষ্যতে এই জিনিসগুলো সে আর শিখতে পারবে না। আচ্ছা, কে এলে এখন? এবার এটা আবার এমন হয়ে গেল। এইবার হয়েছে। এখানে গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ফার্স্ট যে ছবিটা, সেখানে আয়তক্ষেত্রের ছবি, দৈর্ঘ্য 12x প্লাস 8, প্রস্থ 5y, অর্থাৎ 12x প্লাস 8 কে গুণ করতে হবে 5y দিয়ে। আমরা গুণ এর আগের ক্লাসে শিখেছিলাম কিনা আমার মনে পড়ছে না। গুণ কি আগের ক্লাসে 7-এ বীজগণিতের গুণ ভাগ এসব শিখেছিলাম মনে হয়, অল্প বিস্তর। আচ্ছা, অনুষ্কা বলছে না, শিখিনি। বেশ, ঠিক আছে, তাহলে আমরা গুণ ভাগ শিখবো এবং শেখার পরে কিন্তু আগে গুণটা শিখবো, শেখার পরে কিন্তু আমাদের এই অঙ্কগুলো করা যাবে। আদারওয়াইজ আমি আগের দিন ভেবে দেখলাম যে এইগুলো করাতে গেলে তোমাদের গুণ শেখাটা আগে জরুরি। সেজন্য আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের দেখিয়ে দিলাম যে কোনটা আমি করাতে চাইছি। এবারে দেখো, এটা আবার এরকম অ্যাডমিট। দেখো, প্রথমে একটা সামগ্রিক নিয়ম আমাদের শিখে রাখতে হবে গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে নিয়ম, সামগ্রিক নিয়ম হচ্ছে একই চলরাশি, নাম্বার 1 পয়েন্ট, গুণের নিয়ম। একই চলরাশির গুণ হবে সেক্ষেত্রে চলরাশির পাওয়ার যোগ করতে হবে। এটা লিখলাম এই কারণে, এটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল, ই ফুল স্টপ জি ফুল স্টপ। ধরো আমি লিখলাম একটা অঙ্ক 12x ইন্টু 5x। এক্ষেত্রে যা নিয়ম লিখলাম এইমাত্র, একই চলরাশির গুণ হবে।
এখানে চলরাশি এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে কি হবে? সহগের গুণটা নরমাল যেমন হয় তেমনই করবে, 5 × 12 60। কিন্তু চলরাশির যে গুণ তাতে কি করতে হবে? এই যে লিখেছি, সেক্ষেত্রে চলরাশির পাওয়ার যোগ করতে হবে। এখানে চলরাশির পাওয়ার এক্স এর পাওয়ার 1 আর এক্স এর পাওয়ার 1, তাহলে দুটো এক্স এর পাওয়ার যোগ হয়ে যাবে 1 + 1, এটা গুণের নিয়ম, অর্থাৎ উত্তর হবে এইটা। দেখো বুঝলে কিনা। চলরাশি মানে ভ্যারিয়েবল এক্স, এখানেও এক্স, এখানে এক্স এর মাথায় পাওয়ার কিছু লেখা নেই, অর্থাৎ কিছু লেখা না থাকলে 1 ধরতে হয়। আবার 5x তাতেও কিন্তু পাওয়ার লেখা নেই, কিছু লেখা না থাকলে 1 ধরতে হয়। এবং সেক্ষেত্রে কি হয়েছে, 5 × 12 = 60, সহগের গুণ নরমাল নিয়মে হয়। আর x × x, দ্যাট ইজ x²। কিভাবে এসছে না, পাওয়ার গুলো যোগ হয়েছে, অর্থাৎ এখানে 1 পাওয়ার আছে, এখানেও 1 পাওয়ার আছে, এই 1 + 1 যোগ হয়ে গিয়ে হয়েছে 2, অর্থাৎ x²। এটা হলো অ্যাজ ফর এক্সাম্পল নাম্বার 1। এবার 2 নম্বর একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। 2 নম্বর একটা উদাহরণ লিখছি। ধরো 2 নম্বর উদাহরণটা আমি ধরো আমি এটাই করছি, রাখলাম এটাই, খালি এটাকে কিউব করে দিলাম, আমি কি লিখেছি? একই চলরাশির গুণ হবে। এক্স আর এক্স দুটো কিন্তু একই চলরাশি, এক্স আর এক্স দুটোই একই চলরাশি। এইটাতে এক্স এর পাওয়ার আছে 1, এইটাতে এক্স এর পাওয়ার আছে 3, তার মানে এখানে হবে 1 + 3, অর্থাৎ উত্তর হবে x⁴। বুঝলে কিনা দেখো। যেটা যোগের বা বিয়োগের নিয়মে ছিল যে চলরাশি মিলতে হবে, সদৃশ্য চলরাশি হলে তবেই যোগ করা যায় বা বিয়োগ করা যায়, সেখানে সদৃশ্যতার কথা আমি উল্লেখ করেছিলাম। কিন্তু এখানে সদৃশ্যতা ওয়ার্ডটাকে আমি ইউজ করছি না, তার বদলে আমি ইউজ করছি চলরাশি মিলতে হবে। সদৃশ্য মানে সব সমান, আমি বোঝাতে পারছি? সদৃশ্য মানে সব সমান, সেক্ষেত্রে পাওয়ারটাও বিবেচ্য। কিন্তু গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিবেচ্য নয়, তাই জন্য আমি শুধু বলছি চলরাশি মিলতে হবে, শুধু চলরাশি মিলতে হবে। হ্যাঁ দেব, ঠিক আছে সৌপ্তিক, দেব। শুধুমাত্র চলরাশি বা ভ্যারিয়েবল মিলতে হবে, পাওয়ার আমি দেখব না। তাহলে তফাৎটা কি পেলাম? যোগ আর বিয়োগের সঙ্গে তফাৎটা কি? যোগ আর বিয়োগে আবারও বলছি সদৃশ্যতার নিয়ম দেখেছিলাম, বলেছিলাম সদৃশ্য হতে হবে, চলরাশিগুলো সদৃশ্য হতে হবে, ভ্যারিয়েবল গুলো সিমিলার হতে হবে। আর এখানে আমি বলছি যে ভ্যারিয়েবল গুলো সেম হতে হবে। সিমিলার আর সেম আলাদা। সদৃশ্যতাতে ছিল যোগ, ধরো এইটা যদি যোগ করতে হয়, কথার কথা বলছি, ধরো এইটা যদি যোগ করতে হয়, এটা যোগ করতে পারবো না। কেন পারবো না? তার কারণ এই ভ্যারিয়েবলটা আর এই ভ্যারিয়েবলটা অসদৃশ্য, এই পাওয়ারটাও আমাকে কাউন্ট করতে হবে সদৃশ্যতার নিয়মে। কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কাউন্ট করতে হবে না, সদৃশ্যতার নিয়ম খাটবে না। গুণের বা ভাগের নিয়মে কেবলমাত্র, বারবার একই কথা বলছি, গুণ বা ভাগের নিয়মে কেবলমাত্র তুমি দেখবে যে ভ্যারিয়েবলটা মিলেছে কিনা, তাহলেই তোমার গুণটা কমপ্লিট হবে। এবং নিয়মটা কি? গুণফল যেমন ভাবে হোক করে, যেভাবে তুমি জানো, পাওয়ারটা যোগ হয়।
গুণের বেলায় পাওয়ার যোগ হয় আর ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। এই হচ্ছে সাধারণ নিয়ম। এবারে আমি আরেকটা এক্সাম্পল দেব, এক্সাম্পল নাম্বার 3। 5x into 2y into x to the power 5। এখানে কি হচ্ছে? এখানে আচ্ছা এখনো কেন ওয়েটিং রুমে আমাকে দেখাচ্ছে এই আবার 3 জন এলো? এখানে দেখো x আর x এই দুটো মিলছে, অর্থাৎ ভ্যারিয়েবল এই দুটো মিলছে, তার মানে গুণটা এদের হবে, কিন্তু ওয়াইটা একা পড়ে থাকবে। কিরকম দেখো, প্রথমত এটার আগে 5 আছে, এটার আগে 2 আছে, এটার আগে কিছু নেই, মানে 1 আছে। একটা অদৃশ্য থাকে, সেটা পাওয়ারেই হোক আর সামনেই হোক, সহগেই হোক, 1টা অদৃশ্য থাকে। তাহলে গুণ, আমি যদি সংখ্যার গুণগুলো করি, তাহলে সংখ্যার গুণ কিন্তু সাধারণ নিয়মে হয়, বারবার বলছি যা তোমরা জানো, 5 ইন্টু 2 ইন্টু 1, এখানে কোনো বিষয় নেই, এটা 10 হবে। 5 ইন্টু 2 10, 10 ইন্টু 1 10। এবারে চলরাশির গুণগুলো কিভাবে হবে? সিমিলার, আমি সেম দেখতে পাচ্ছি, এইটা এক্স এইটা এক্স, তার মানে এটা 1 প্লাস 5, এক্স এর পাওয়ার হবে 1 প্লাস 5, গুণফলে এক্স এর পাওয়ার হবে 1 প্লাস 5, কিন্তু ওয়াইটা একলা বস থাকবে শুধুমাত্র, কারণ ওয়াই এর কোনো সেম কোনো ভ্যারিয়েবল আর কোথাও দেখতে পাচ্ছি না। তার মানে উত্তরটা কত হবে? উত্তরটা হবে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই, এক্স টু দি পাওয়ার 6 ওয়াই। খেয়াল রাখবে এইখানে কিছু লিখলাম না মানে এখানে কিন্তু ডট সাইন মানে ইনটু আছে মাঝখানে, ওটা আমরা লিখি না। আনসারেতে এটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম। তাহলে আমরা গুণের নিয়মটা মোটামুটি বুঝতে পারলাম। মোটামুটি কেন বললাম? তার কারণ এখানে যতগুলো গুণ আমি করেছি, এক্সাম্পল নিয়েছি, সবকটা গুণই একপদী রাশির সঙ্গে একপদী রাশির গুণ। বহুপদী রাশির গুণ কিন্তু এখনো বলিনি, সেজন্য সবটা শিখে ফেলেছি সেটা বলতে পারি না। আমরা আপাতত জানলাম যে একপদী রাশির সঙ্গে একপদী রাশির গুণ কিভাবে হয়। সেক্ষেত্রে কি জানলাম? আবারও বলি, 1 নম্বর পয়েন্ট, একই চলরাশির গুণ হবে, সেক্ষেত্রে চলরাশির পাওয়ার যোগ করতে হবে। হয়ে গেল। দু নম্বর পয়েন্ট, যদি বহুপদ রাশির সাথে একপদ রাশির গুণ করতে হয়, যদি বহুপদ রাশির সঙ্গে একপদ রাশির গুণ করতে হয়, সেক্ষেত্রে একপদ রাশির সাথে একপদ রাশি গুণ, সেক্ষেত্রে একপদ রাশির সাথে একপদ রাশির গুণ এই আকারে আগে লিখতে হয়, আগে লিখে নিতে হয়।
তারপর গুণ করতে হয় দাঁড়ি। যদি বহুপদ রাশির সাথে এক পদ রাশির গুণ করতে হয়, সেক্ষেত্রে এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণ এই আকারে আগে লিখে নিতে হয়, তারপর গুণ করতে হয়। তার মানে তুমি ভাবো কিরকম মজার জিনিস, তুমি তো 1 নম্বর পয়েন্টে কি শিখলে? 1 নম্বর পয়েন্টে শিখলে একই চলরাশির গুণ হবে, সেক্ষেত্রে চলরাশির পাওয়ার যোগ করতে হবে, এবং যে কটা এক্সাম্পল তোমাকে দেওয়ালাম সব কটাই এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণ। তার মানে তুমি ধরে নাও বাই ডিফল্ট 1 নম্বর পয়েন্টটা নিয়মটা হচ্ছে এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণের নিয়ম। বোঝা যাচ্ছে কি? 1 নম্বর পয়েন্টটা হচ্ছে এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণের নিয়ম। এটা আমরা শিখেছি, একটু আগেই শিখলাম। কিন্তু যদি বহুপদ রাশির সাথে এক পদ রাশির গুণ হয়, সেক্ষেত্রে আমরা গুণটা করতে পাচ্ছি না, আমাদের বাইপাস করে যেতে হবে। বাইপাসটা কি না, আমাদের এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণের আকারে লিখতে হবে, তারপরে আমাদের গুণটা করতে হবে। কারণ আমরা এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণটাই জানি, বহুপদ রাশির সাথে এক পদ রাশির গুণ করতে পারি না, যায় না করা। কিভাবে? এবার সেটা লিখবো। দেখো 2 নম্বর পয়েন্টটা মুছছি না, থাকছে, আমি ওপরে এক্সাম্পল গুলো লিখছি। বহুপদ রাশি লিখছি একটা এক্সাম্পল, ছোট্ট করে লিখছি। ধরো 2x প্লাস 3, এটা বহুপদ রাশি, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ বহুপদ যখন তার মধ্যে একটা ব্র্যাকেট থাকা বাঞ্ছনীয়। বহুপদ রাশির সাথে এক পদ রাশির গুণ, ধরো এইটা দিলাম 2x প্লাস 3 ইন্টু 3x, 2x প্লাস 3 ইন্টু 3x, এটা বহুপদ রাশি, 2x প্লাস 3টা বহুপদ রাশি, আর 3xটা হচ্ছে এক পদ রাশি। কি লিখেছি আমরা 2 নম্বর পয়েন্টে? যদি বহুপদ রাশির সাথে এক পদ রাশির গুণ করতে হয়, সেক্ষেত্রে এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণ এই আকারে আগে লিখে নিতে হয়, কারণ এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণটাই আমরা জানি, বহুপদ রাশির সাথে এক পদ রাশির গুণ আমরা জানি না কিভাবে করতে হয়, কোনো নিয়ম আমরা জানি না। হ্যাঁ, যে সৌপ্তিক লিখে পাঠালে তোমার হয়েছে, তো বাকিদেরও একটু হেল্প করতে হবে। কিভাবে লিখবো, সেই আকারটা কি, এক পদ রাশির সাথে এক পদ রাশি কিভাবে লিখতে হয় দেখো কিভাবে লিখছি। দেখো এইটাকে কিভাবে এক পদ রাশির সাথে এক পদ রাশি, এখনো ওয়েটিং রুমে? প্রথমত তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি নিশ্চয়ই জানো গুণ করার সময় যদি সাইডটাকে অদল বদল করা হয়, তাহলে গুণফলের কোনো চেঞ্জ হয় না। মানে 2 ইন্টু 3 যা উত্তর হবে, 3 ইন্টু 2 তাই উত্তর হবে, একই উত্তর হবে। এটা ক্লিয়ার যে গুণের জায়গা বদল হলে গুণফল বদলে যায় না। তাহলে এখানেও আমি যদি বলি যে এক পদ রাশিটাকে আমি আগে লিখে নিচ্ছি আর বহুপদ রাশিটাকে পরে রাখছি, এতে বদল হওয়ার কথা নয়, গুণফলে হবেও না, এতেও বদল হবে না। নিয়মটা সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আমি 2x প্লাস 3 ইন্টু 3x এ যা উত্তর পাবো, 3x ইন্টু 2x প্লাস 3 তে তাই একই উত্তর পাবো। এবারে দেখো কিভাবে আমরা বহুপদ রাশি, এইটা আমায় মুছতে হচ্ছে, তোমার খাতায় তো আছে, অসুবিধে নেই। কিভাবে কিভাবে কোন কায়দায় আমরা এক পদ রাশির সাথে এক পদ রাশি লিখবো, একটু খেয়াল করো আমি কি করছি, তারপরে আমি বলছি। আমি অ্যারো দিলাম, কি জন্য অ্যারো দিলাম? 3x
এর সাথে 2x এর একবার গুণ হবে, তার মানে 3x ইন্টু 2x লিখলাম, মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস দিলাম। এবার তলার অ্যারোটা দেখো, 3x এর সাথে 3 গুণ লিখলাম। কি পেলাম তাহলে? 2 নম্বর পয়েন্টটা খেয়াল করো, যদি বহুপদ রাশির সাথে একপদ রাশির গুণ করতে হয় তাহলে আমরা কি করব? আমরা অতি অবশ্যই যেটা করব সেটা হচ্ছে একপদ রাশির সাথে একপদ রাশির গুণের আকারে প্রকাশ করব সর্বপ্রথম। দেখো তাই করলাম। হ্যাঁ, আগে করানো হয়েছে, আমি তো ওই জন্য জিজ্ঞেস করলাম, তোমরা বললে না এটা করানো হয়নি, সেই জন্য আমি আবার এটা করাচ্ছি বা শেখাচ্ছি। ব্যাপার একই, তোমার শিখে নিলে অসুবিধে কিছু নেই, জানা থাকলে তো আরো ভালো, জানবে বা স্যারের পড়ানো আগে কেমন ছিল এখন একই রকম আছে কি না সেটা ধরতে পারবে। যাই হোক, 3x ইন্টু 2x, 3x ইন্টু 3, এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণ। দেখো, হ্যাঁ স্কুলে করিয়েছিলাম। বেশ, এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণ, সিম্পল। ওই 1 নম্বরে ফিরে যাও, 1 নম্বরে ফিরে যাও। 3 ইন্টু 2 6 হবে, আর 1 x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1, তাহলে কি হবে? এটা 1 প্লাস 1টা লিখলাম না, মুখে মুখেই করে দিলাম 2, প্লাস 3 ইন্টু 3 কত হবে? 9, আর x একলা বসে আছে, সুতরাং x, এটাই হবে আনসার। একটা বিষয় স্পষ্ট করো নিজেদের মধ্যে, 7 এবং 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমার দায়িত্ব তোমাদের এইগুলোকে ভালোভাবে যাতে তোমরা বুঝতে পারো, কোনো রকম চাপ মনে না করো, এমন ভাবে গুণগুলো শেখো যাতে করে যত বড়ই গুণ হোক তুমি করতে পারো, তোমার মধ্যে কোনো যেন অস্পষ্ট ধারণা না থাকে। আমি নিয়ম কোথাও লেখা নেই, আমি নিয়মগুলো নিজের থেকে তোমাদের লিখিয়ে দিচ্ছি। এক পদ রাশির সাথে এক পদ রাশির গুণের বাইরে আমরা কিচ্ছুটি জানি না, সুতরাং বহুপদ রাশির সাথে বহুপদ রাশির গুণ আমরা সবসময় এইটাতে পরিণত করে করব। এইবার কয়েকজন কিছু বলতে চাইছে, তাদের আমি একটু বলতে দিই, তারপরে আমি আবার শেখাবো। কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারো। স্যার, বলো। স্যার আমি অনুষ্কা বলছি। বলো। স্যার বলছি যে আপনি যে উত্তর বার করলেন 6x স্কোয়ার প্লাস 9x, ওইটার যোগ হবে না? বলো না, তুমিই বলো যোগ হবে কি না হবে, তোমরাই বলো। না স্যার, হবে না তো। কেন হবে না? স্যার না স্যার কি করে হবে? কেন হবে না? আছে আর ওখানে x আছে স্কয়ার শুধু। আছে আর একটা x আছে স্যার। আচ্ছা, তাতে কি হয়? x এর হ্যাঁ স্যার। এটা তো স্যার গুণ স্যার থাকলে পাওয়ার হবে, গুলো যোগ আলাদা হয় আছে না, বলে কারণ ওগুলো পাওয়ার এমনি আলাদা রেখে আছে। দেবে। আচ্ছা, পাওয়ার আলাদা আছে, তাতেও কিন্তু অনুষ্কা বুঝতে পারবে না, স্টুডেন্ট বুঝতে পারবে এমন ভাবে বলো। কোন টার্মটা ইউজ করব যাতে করে স্টুডেন্ট বুঝতে পারবে? মৌসুম? না স্যার, অনিশ্চয় ঠিকই বলেছে, কারণ যোগের সময় দুটো রাশি এক না থাকলে হয় না চলরাশি। দুটো চলরাশি এক বলতে যেটা বুঝি, আমি বারবার আজকে শুরুতেই বললাম, সদৃশ কথাটা ইউজ করতে হবে, ওয়ার্ডটা। অন্বেষা ঠিক বললাম? হ্যাঁ স্যার, যদি ওটা 9x স্কয়ার হতো তাহলে তো প্লাস হয়ে যেত। তাহলে হতো। এটা যদি 9x তাহলে তো যদি 15x স্কয়ার হয়ে যেত। হ্যাঁ তাহলে হতো। তার মানে গুণের বেলায় এটা কিন্তু এইটা যদি আমি তোমাকে একটা নতুন অঙ্ক দিই, এটা ইনটু এটা, এটা কিন্তু গুণ হবে, এটা গুণ হবে। হ্যাঁ, এটা গুণ হবে, এটা গুণ হবে 54x টু দি পাওয়ার 3। একদম 54x কিউব, ঠিক বলেছো। তাহলে আমি এইটাই পার্থক্যটা তোমাদের আবার বলার চেষ্টা করছি, ক্লাস 7-এ হয়তো জেনেছিলে যে চলরাশি মিলতে হবে আর সদৃশ হতে হবে, এই দুটোর মধ্যে তফাৎ আছে। স্যার মাঝখানে স্টেপ গুলো না করলে হবে তো? কোনটা গো? এইটা? হ্যাঁ, তার নিচেরটাও। এইটা
এই স্টেপটা হ্যাঁ। করো, এই স্টেপটা করো। এইটা করতে হবে না, এটা তো আমি জাস্ট তোমাদের দেখালাম, কিন্তু এই স্টেপটা জরুরি। এটা শুধু বোঝানোর স্যার জন্য। আপনি এগুলো তো আগের বছরই সূচকের সময় যখন শেখাচ্ছিলেন করিয়েছিলেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ স্যার, এটা করিয়ে অনেক রেখেছিলাম। আগে করানো হয়ে গেছিল। ঠিক ঠিক, বেশ, আমরা তাহলে আর বেশি ডিটেলে যাব না, দ্রুত না বিষয় না লিখব, তাতে আমাদের সুবিধা হবে। মনে করতে পারছো যে সদৃশ্য পদ যোগ বিয়োগ হয় আর অসদৃশ্য পদ যোগ বিয়োগ হয় না। একই চলরাশি হলে গুণ হয় বা ভাগ হয়, কিন্তু ভিন্ন চলরাশিতে জাস্ট ওরা পাশাপাশি বসে যায়, গুণ হয় না। যেমন এক্স ইন্টু ওয়াই, এক্স আর ওয়াই ভিন্ন চলরাশি, এদের গুণ হবে না, পাশাপাশি বসে থাকবে। অর্থাৎ যদি তোমাকে দেয় অনুষ্কা, আমার কাছে সবাই যাতে, আমি চাইছি সবাই যাতে ভালো করে শিখতে পারে। ধরো অনুষ্কা পেজ নাম্বারটা আরেকবার বলবেন, আমি কেটে পেজ গেছিলাম। নাম্বারটা হ্যাঁ, স্যার, বলুন। 43 আমি এখনো করাইনি, 43টাই দেখাচ্ছিলাম অনুষ্কা এবং বাকিদের জন্য। দেখো এক্স আর ওয়াই হ্যাঁ এর স্যার, বলুন। এক্স আর ওয়াই এর গুণফল নির্ণয় করতে বলেছে। যেহেতু ভিন্ন স্যার এটা চলরাশি, XY হবে। একদম ঠিক বলেছো, জাস্ট গুণ চিহ্নটা লিখবো না, বাকি আর কিছু হুম। করার নেই। চলরাশি যদি অমিল হয় তাহলে গুণ ভাগ হবে না, আর চলরাশি যদি সদৃশ হয় তবে যোগ হবে, অসদৃশ হলে যোগ বিয়োগ হবে না। এবারে ভাগেরটা বলে দিই। ভাগের বেলায় কি হবে, তুমি খাতায় লিখেছিলে তো, দুটো পয়েন্ট, গুণ আর ভাগ, সরি, 1 নম্বর পয়েন্টে গুণ লিখেছিলে, 2 নম্বর যেখানে যেখানে গুণ লিখেছিলে জাস্ট ভাগ লিখে দেবে, তাহলেই কিন্তু পুরো সূত্রটা একই রকম হয়ে যাবে। ভাগের ক্ষেত্রেও জাস্ট যেখানে যেখানে গুণ লিখেছিলে সেখানে স্ল্যাশ দিয়ে ভাগও লিখে রাখো, অর্থাৎ এটা ভাগের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এই সূত্রটা কিভাবে একটু দেখিয়ে দিই, ধরো 3x টু দি পাওয়ার 5 আছে, তোমরা নিজেরা একটু মিউট করে রাখো। ধরো 3x টু দি পাওয়ার 5 আছে, ভাগ x স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে 1 নম্বর পয়েন্টে তুমি যেটা লিখেছো গুণ, স্ল্যাশ দিয়ে ভাগ, তার সাথে আর কি লিখেছো, পাওয়ারের যোগ হবে, তাই না? ওটা স্ল্যাশ দিয়ে বিয়োগ করে দাও। বলো অনুষ্কা, বলো। আচ্ছা বেশ, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে ভাগ করে দাও, তার মানে গুণের বেলায় যোগ আর ভাগের বেলায় বিয়োগ বোঝাবে। তুমি তোমার নিয়মটা যেন বুঝতে পারো, এইটাই বক্তব্য। এইবারে শোনো, এই চিহ্নটা আমরা অ্যালজেব্রাতে ইউজ করব এইভাবে, তাহলে আমাদের সুবিধা হবে। এক্ষেত্রে আমি কি করব, 3 ডিভাইডেড বাই 1 3 হবে, আর x টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইকুয়াল টু 3x কিউব, এইটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এটাও কিন্তু এক পদের সঙ্গে এক পদের ক্যালকুলেশন। খেয়াল করে দেখো, যদি এটা বহুপদ হয়ে যায় তাহলে কি হবে, যদি এটা বহুপদ হয়ে যায় তাহলে কিন্তু বহুপদের সাথে এক পদ, ধরো এইরকম দেওয়া আছে অঙ্কটা, এটা হয়ে গেছে আশা করি, এটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা ধরো এরকম দেওয়া আছে, তাহলে আমি কি লিখতাম, এইটা লিখতাম। এটা আরেকটা এক্সাম্পল, বহুপদ ডিভাইডেড বাই এক পদ। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম অ্যাপ্লাই করতে হয়। বিচ্ছেদ নিয়ম, x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, মাঝখানে প্লাস চিহ্ন আছে বসিয়ে দিলাম, x আছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ভালো করে বোঝো, এটাকে বলে বিচ্ছেদ নিয়ম, মেথড অফ সেপারেশন। তার মানে আলাদা আলাদা করে দেখো, সেই একই 2 নম্বর নিয়মটা ফিরে এলো। 2 নম্বর নিয়মে কি বলেছিলাম, আমরা বহু পদের সাথে এক পদের ক্যালকুলেশন করতে পারি না, সেজন্য দেখো এক পদের সাথে এক পদের ক্যালকুলেশন
কত ইজি করে নিলাম। তাহলে এটা হবে 3x টু দি পাওয়ার 5 মাইনাস 2, আর এটা হবে x টু দি পাওয়ার 1 মাইনাস 2। ভালো করে ভাবো। একটা এক্সাম্পলে আরো একটা জিনিস শিখিয়ে দিলাম, সেটা হচ্ছে সব সময় লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার করতে হবে। কে বড় কে ছোট তোমার দেখার দরকার নেই। তুমি কি করবে? লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। লব এখানে 1 অর্থাৎ ছোট, আর হর বড় 2। সুতরাং এর উত্তরটা দাঁড়াবে এইখানে গিয়ে এই পাঁচটা লিখে দিচ্ছি, 3x কিউব প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1। এইটা আনসার। x টু দি স্যার পাওয়ার বলছি ওয়ানটা না লিখলেও হবে তো, শুধু মাইনাস লিখলে হবে তো? না 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 না, এইটাই মুশকিল। ওয়ানটা মাইনাস যদি থাকে, ওয়ান যদি সামনে একটা বুকের সামনে মাইনাস ক্যারি করে, তাহলে ওয়ানকে লিখতে হবে, প্লাস ক্যারি করলে লিখতে হবে না। তাহলে আশা করি 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টটা হয়তো 7-এ বুঝিয়েছিলাম, আজকে আবার নমস্কার ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা যারা যারা এসে গেছো সবাই নিজের নিজের নাম লিখে আমাকে পাঠিয়ে দাও। আজকে আমরা যেটা করব, আগের দিনের যে পোর্শনটা আমরা শিখছিলাম যে বলা ভালো আমরা রিভিশন করছিলাম, সেটা এবার ডাইরেক্ট অঙ্কে যাচ্ছি। প্রথম অঙ্ক আজকের যেটা আমরা করব, প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে গুণ অঙ্ক। দেখো আমরা কোনগুলো কোনগুলো করি। বোর্ড ওয়ার্ক, প্রথম অঙ্কটা আমি লিখছি। থ্রি এক্স স্কোয়ার মাইনাস x plus 12 into 12x plus 5। এই যে গুণটা, হ্যাঁ বলছি তো, আজকে আমরা বোর্ড ওয়ার্ক করাচ্ছি। বোর্ড ওয়ার্কে আগের দিন যে গুণ ভাগ শিখেছি সেই গুণ ভাগ, পেজটা পরে বলছি, তুমি আপাতত যেটা বোর্ডে করানো হচ্ছে সেটার দিকে নজর দাও। নিজের নামটা অতি অবশ্যই যারা এক্ষুনি এলে লিখে পাঠাও। অনেকেই এখনো নাম লিখে পাঠায়নি, ভুলে যায় আসলে সবাই। তো এখানে দেখো, খাতায় নিশ্চয়ই তোমার আগের কাজটা রয়েছে, তুমি খাতাটা চাইলে দেখে নিতে পারো। যা আমি লিখিয়েছি সেটা হচ্ছে প্রথমে 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12, আর তার পরের ব্র্যাকেটে 12x প্লাস 5। এখানে আমরা একটু চিনে নিই প্রথম এগুলো একটু বারবার বলবো। এটা হচ্ছে গোটাটা মিলে একটা রাশিমালা বা সংখ্যামালা, আর এটাও তাই একটা রাশিমালা বা সংখ্যামালা। প্রথম যে ব্র্যাকেটটা রয়েছে, যে ব্র্যাকেটটার মধ্যে যে রাশিমালাটা রয়েছে, তাতে কটা পদ আছে? 3টে। একটা পদের নাম হচ্ছে 3x স্কোয়ার, তারপরের পদটা হচ্ছে মাইনাস এক্স, আর তারপরের পদ হচ্ছে প্লাস 12। সেকেন্ড যে বিষয়টা, যে ব্র্যাকেটটা দেওয়া রয়েছে তার পরের অংশ, সেটাতে দ্বিপদী রাশি, কারণ 12x একটা পদ আর প্লাস 5 আরেকটা পদ।
বীজগণিতে যাই বলবো আমরা চিহ্নের সাহায্যে বলতে হয়। তো এটা হলো বহুপদী রাশিমালা, আর এটা দ্বিপদী রাশিমালা। অবশ্যই এটাকে বহুপদীও বলতে পারি। বহুপদী রাশিমালার সাথে বহুপদী রাশিমালার গুণ। দেখো, আমি তোমাকে বলেছিলাম যে আমরা গুণের যে নিয়ম লিখেছি তাতে বলেছি একপদী রাশির সাথে আমরা বহুপদী রাশির গুণ করতে পারি। সেটা অবশ্যই যেটা করতে হবে যে একপদী রাশির সাথে একপদীরই গুণটা সাজাতে হবে, এবং সেইভাবে না সাজালে আমরা গুণ করতে পারবো না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার এইটাকে কিভাবে একপদী রাশির সাথে একপদী রাশিমালা লিখবো? তুমি আগের দিনের খাতাটা একটুখানি 1 আর 2 নম্বর পয়েন্টটা পাশে রাখতে পারো। দেখো কি নিয়মে আমরা করি। প্রথমত আমার কাজ হচ্ছে যা প্রথমে লেখা আছে সেটাই অ্যাজ ইট ইজ থাকুক, আমরা এটাকে আর ঘাঁটাবো না। আমরা যেটা করব, মন দিয়ে শিখবে, মন দিয়ে বুঝবে, না বুঝলে বারবার জিজ্ঞেস করবে, কিন্তু অত্যন্ত ভালোভাবে শিখবে। প্রথম যে রাশিমালাটা তার প্রথম পদটাকে আমি চয়েস করলাম। প্রথম রাশিমালার এখনো সবাই আসছে, আমি অ্যাডমিট করাবো না, ক্লাস করাবো। প্রথম যে রাশিমালা, প্রথম রাশিমালার প্রথম পদ হচ্ছে 3x², লিখলাম। তার মানে প্রথম রাশিমালার প্রথম পদ। এবারে যেটা করব, গোটা রাশিমালাটাকে পরে যেটা আছে লেখা সেটাকে লিখব 12x। এগুলো করতে কিন্তু লাইনটা লম্বা হবে, মানে পাতা বাঁদিক থেকে একটু করতে শুরু করো, বাঁদিক চেপে, কারণ ধরাতে হবে এক লাইনে। +5 হলো। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে তারপরের পদটাকে নেব। তারপরের পদটা কি আছে? -x আছে। তারপরের পদটা হচ্ছে -x। এখনো সবাই আসছো। তারপরের পদটা হচ্ছে -x, লিখলাম। ভালো করে খেয়াল করো কি করছি। -x, তার সাথেও কিন্তু এটা লিখবো পরের রাশিমালাটা হলো। আর একটা পদ বেঁচে আছে +12। +12 এই যে পদটা, এই +12 পদটাকেও কিন্তু আমি এই রাশিমালার সাথে রাখলাম। এবার তোমরা দেখো, স্যার এর উল্টো করলেও তো হবে। হ্যাঁ, হবে তো। আমি বললাম আমি ঘাঁটাচ্ছি না, আমি উল্টো পাল্টাতে যাচ্ছি না, যা আছে সেটা আপাতত অ্যাজ ইট ইজ রাখছি, রেখে তোমাদের শেখানোর চেষ্টা করছি। কি করলাম তাহলে? কি পেলাম এখানে? মোহনা চক্রবর্তী, দেখি মোহনা আসুক, আবার নাহলে বলতে হবে নতুন করে। মোহনা এসছো? না, আসেনি। দিধিতি, এতক্ষণ বাদে দিধিতি। মোহনাও জয়েন করছে, দিধিতিও জয়েন করছে। আরে পেজ নাম্বার বলিনি আমি এখনো, আমি পেজ নাম্বার বলিনি, পেজ পরে বলবো। তুমি আপাতত এইটা আগে বোঝার চেষ্টা করো কি করা হচ্ছে। আমরা যা খুশি করতে পারি, আমি যদি বিষয়টা শেখা থাকে তাহলে আমি যে কোনো অঙ্ক যখন খুশি করতে পারবো। এই যে করলাম, মোহনা এবং দিধিতি পরে এসছো, একটু মন দিয়ে শোনো। আমরা আজকে বহুপদী রাশিমালার সাথে বহুপদী রাশিমালার গুণ শিখছি। এখানে আমরা তিনটে পদওয়ালা একটা রাশিমালা নিয়েছি, তারপরে দেখো দুটি পদওয়ালা আরেকটি রাশিমালা। প্রথমটা ত্রিপদী ভাবতেই পারো, দ্বিতীয়টা বা তার পরেরটা হচ্ছে দ্বিপদী রাশিমালা। তাহলে এই ত্রিপদী রাশিমালার সাথে দ্বিপদী রাশিমালার গুণ করতে পারবো না? করতে পারবো না। আমরা যেটা পারি সেটা হচ্ছে একপদী রাশির সাথে একপদীর গুণ করতে পারি। সেই পর্যায়ে আমাদের তো নিয়ে যেতে হবে ধাপে ধাপে। তাহলে কোন ধাপে এলাম? দেখতে পাচ্ছি একপদী রাশির সঙ্গে বহুপদী আবার এসছে। প্রথমটা ছিল বহুপদীর সাথে বহুপদী, তারপরে কি করলাম? একপদী,
তার সাথে বহুপদী, এক পদী তার সাথে বহুপদী, তারপরে আবার এক পদী তার সাথে বহুপদী। এটাও পারবো না করতে, এটাও পারবো না করতে। আমাদের আলটিমেট গোল বা অবজেক্টিভ হচ্ছে এক পদীর সাথে এক পদী রাখা। এইবার এই স্টেপটাতে দেখো এক পদীর সাথে এক পদী কি করে রাখবো। আগের দিন শিখিয়েছিলাম এই যে 3x স্কোয়ার, এই 3x স্কোয়ারের সাথে 12x একবার গুণ হবে, এই অ্যারো দিয়েছিলাম, এবং 5 আরেকবার গুণ হবে। তাহলে দেখো গুণটা করব না, পরের লাইনে গুণটা করব, এখন শুধু লিখবো। 3x স্কোয়ার লিখলাম, টেকনিকটা বুঝে নাও। 3x স্কোয়ারের সাথে কে থাকবে, ইন্টু 12x থাকবে, হয়ে গেল। প্রথম অ্যারো কাজ হয়ে গেল। এই অ্যারোটা দেওয়ার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য দিচ্ছি। তারপরে কি আছে, প্লাস 3x স্কোয়ার ইন্টু 5, এই যে। এবার দেখো এক পদের সাথে এক পদ, এক পদের সাথে এক পদ এসেছে কিনা। তার মানে এখন আমরা, আরে তুমি যদি একবারে করো করতেই পারো মৌসুম, আমি তো শেখাচ্ছি, আমি তো ওইভাবে শেখাতে পারবো না। তোমার খাওয়া শেখা হয়ে গেছে, আর আমি তো সবে এখন হাতে ধরে চামচে ধরে খাওয়া শেখাচ্ছি। এখন আমি এক গাল ভাত মেখে তোমার মুখে দিয়ে দিলে মুশকিল তো। আপাতত আমি চামচে করেই শেখাবো, দেখো। এবং সেটা শিখলে তুমি যদি সত্যি সত্যি শিখতে পারো তাহলে তোমার অত্যন্ত ভালো কাজ দেবে। তাহলে এক পদের সাথে এক পদ, এই পোর্শনটাকে কমপ্লিট করে ফেললাম, এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল আমাদের। এবারে এইটা, এই অংশটাকে এক পদের সাথে এক পদ কিভাবে করব, এই যে এই কাজটা হয়ে গেল, এটাকে তুমি একটা ব্র্যাকেট করে দিতে পারো, এটাকে তুমি একটা ব্র্যাকেট করে দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেটই দিলাম, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট করে দিতে পারো। এবারে যেটা করব সেটা হচ্ছে মাঝখানে, মন দিয়ে বোঝো কি শেখাচ্ছি, মাঝখানে প্লাস চিহ্ন দেব, মাঝখানে প্লাস চিহ্ন দেব সব সময়। এবার কি করব, মাইনাস এক্স, মাইনাস এক্স এর সাথে কাকে রাখবো না 12x কে, এই যে অ্যারো, একবার 12x কে রাখবো আর একবার 5 কে রাখবো। তাহলে মাইনাস এক্স এর সাথে 12x কে রাখলাম, আর মাইনাস এক্স, মাঝখানে সব প্লাস চিহ্ন থাকবে, এর সাথে 5 কে রাখলাম। এই ব্র্যাকেটটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তোমরা আবার তলার ব্র্যাকেটটাও দিয়ে বসবে, মুছে দিলাম। দেখো এই পার্টটা কমপ্লিট হলো। সব সময় আমরা চেষ্টা করব মাঝখানে প্লাস চিহ্ন রাখতে। এবারে লাস্ট পার্ট, লাস্ট পার্ট কি আছে, লাস্ট পার্টে আছে 12 এর সঙ্গে 12x এর গুণ। আমার তো ধরছে না, আমার এত বড় বোর্ড তাও ধরছে না, এখানে লিখছি, এই নিচেতে লিখছি, প্লাস 12 সাথে 12x প্লাস 12 সাথে ইন্টু 5। দেখো বুঝলে কিনা। এইবারে আমাদের ফাইনাল কাজ, এইবারে আমাদের ফাইনাল কাজ, ফাইনাল কাজটা কি, ফাইনাল কাজটা যেটা হচ্ছে তোমার 1 নম্বর পয়েন্টে লেখা ছিল, গতদিন 1 নম্বর পয়েন্টে লিখিয়েছিলাম গুণের নিয়মে। গুণের নিয়মে কি হয়, গুণের নিয়মে আমরা সংখ্যাগুলোকে বা সহগগুলোকে সাধারণ নিয়মে গুণ করব, আর চলগুলোকে, কোন চল, যেগুলো সমান সদৃশ্য নয়, সেম, অর্থাৎ এখানেও এক আছে, এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এটা গুণ করলে কি হবে, 3 × 36, আর এক্স স্কোয়ার আর এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার 2 + 1, আর লিখবো না সেটা, লিখবো এক্স কিউব। দেখো বুঝলে কিনা, অনুষ্কা বুঝেছো? বেশ, ভেরি গুড। তারপরে আবার প্লাস চিহ্ন দিলাম, 3 × 5 কত হচ্ছে 15, এক্স স্কোয়ার লিখলাম,
পরে ব্র্যাকেট তুলবো। আচ্ছা, এবারে মাইনাস এক্স ইন্টু প্লাস 12x, তাহলে কি হবে? প্লাস 12 আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। লিখলাম 12 ইন্টু এক্স, এর সাথে কিছু নেই মানে 1 আছে, এটা অদৃশ্য থাকে। তার মানে 12 একে 12 হলো এক্স, আর এক্স এর পাওয়ার এখানে 1 আর এখানেও এক্স এর পাওয়ার 1, তাহলে কি হবে? এক্স স্কোয়ার হবে। হয়ে গেল। আচ্ছা, এবারে মাইনাস এক্স ইন্টু প্লাস 5, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু 5, কিছুই করা যাবে না, তার মানে শুধু লিখে দিতে হবে, শুধু লিখে দেবো 5x। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার x5 কেন লিখবো না? আমরা লিখি না, আমরা সামনে সহগটাকে বা সংখ্যাটাকে রাখি আর চলটাকে পরে রাখি। হয়ে গেল। এবারে লাস্ট পার্ট, প্লাস দিলাম 12 ইন্টু 12x, কি হবে? 12 ইন্টু 12 144, প্লাস 12 ইন্টু 5 60। এবারে আমার ব্র্যাকেট তোলার পালা, 36x কিউব প্লাস 15x স্কোয়ার। এবার দেখো এইখানে এর মধ্যে দেখবে কোন রকম ক্যালকুলেশন হচ্ছে কিনা। হচ্ছে না, হয়ে গেলে বোর্ডটা তুলবো। অর্কদীপ সিনহার সঙ্গে আজকে একটু কথা বলবো আমি। আচ্ছা, এখানে কি করব? এই যে প্লাস চিহ্নটা এখানে বসিয়ে দিলাম, যেহেতু বাইরে প্লাস চিহ্ন রয়েছে তাই ব্র্যাকেট তোলার সময় আমার কোনো চাপ নেই, টেনশন নেই। আমি যেটা করতে পারি, এই প্লাসের এই প্লাস, এটা ভুল করে লিখে ফেললাম, এই প্লাসের সাথে এটা গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস 12x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 5x প্লাস 144x প্লাস 60। এবারে দেখি কি করা যায়। 36 যদি কোনো ক্যালকুলেশন যায়, দেখো গুণের পার্ট আমাদের শেষ হয়ে গেছে, এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে যোগ বিয়োগ। হ্যাঁ, করা যাবে, দাঁড়াও একটু ওয়েট করো। এবারে যেটা আছে যোগ বিয়োগ, যোগ বিয়োগের নিয়ম কি? সদৃশ পদের সাথে সদৃশ পদের যোগ হয়। দেখা যাক, এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তার মানে এই দুটোর ক্যালকুলেশন হবে, এই দুটোর ক্যালকুলেশন হবে। তাহলে প্লাস 15 আর মাইনাস 12, আবার সেই ক্লাস 7 এর নিয়মে ফিরে যাও। একটির আগে যোগ চিহ্ন, অপরটির আগে বিয়োগ চিহ্ন থাকলে সাধারণ নিয়মে বিয়োগ হয়, অর্থাৎ 15 থেকে 12 বাদ দিলে 3 থাকে। বড় সংখ্যাকে, বড় সংখ্যা 15, তার আগে যে চিহ্নটা আছে সেটা উত্তরে লিখতে হয়, তার মানে আমি এখানে লিখবো 3x স্কোয়ার, অর্থাৎ এই ক্যালকুলেশনটা হয়ে গেল। এবারে দেখো পরেরটাতে যাচ্ছি, এইটাতে x আছে, এটাতেও x আছে, তার মানে সদৃশ পদ, তার মানে ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশনের নিয়ম কি? একটির আগে যোগ চিহ্ন, অপরটির আগে বিয়োগ চিহ্ন, 144-এর আগে যোগ চিহ্ন, 5-এর আগে বিয়োগ চিহ্ন। কি করতে হয়? সাধারণ নিয়মে বিয়োগ করতে হয়, তার মানে 144 থেকে 5 বাদ দিলে কত থাকে? 139। বড় সংখ্যা 144, তার আগে যোগ চিহ্ন আছে, তাই সেটা উত্তরে বসালাম। এই হলো আমার আনসার। এবার আমি অঙ্কটাকে আবার শুরু থেকে বোঝাচ্ছি, তুমি একবার ভালো করে আরেকবার বুঝে নাও। হ্যাঁ ঠিক আছে অর্কদীপ, আমি তোমায় জয়েন করিয়ে নেব, তুমি যতবার ছেড়ে যাবে আমাকে, আমি ততবার তোমাকে জয়েন করিয়ে নেব, কোনো অসুবিধা নেই। তাহলে বহুপদী রাশির সাথে বহুপদী রাশির গুণ আমরা করতে পারবো না, আমরা কেবল জানি এক পদের সাথে এক পদের গুণ করতে। তাহলে আমার কি উপায়? তার মানে আমাকে সাজিয়ে নিতে হবে আমার মতো করে। এখানে বহুপদী রাশি আছে, এখানে এখানে বহুপদী রাশি আছে, এখানে বহুপদী, তা যে কোনো একটাকে ভাঙতে হবে। তা আমি এইটাকে টুকরো টুকরো করব। প্রথমের যে পার্টটা রয়েছে, ওহো
প্রথমে যে পার্টটা রয়েছে সেটাকে টুকরো টুকরো করব। টুকরো টুকরো করেছি, দেখো 3x স্কোয়ার একটা টুকরো, -x আর একটা টুকরো, +12 আর একটা টুকরো, টুকরো টুকরো করে নিয়েছি। এতে আমার লাভ কি হলো? এতে আমার লাভ হলো একটা করে পদ পেলাম। খুব ভালো কথা। 3x স্কোয়ার এর সাথে কার গুণ হচ্ছে? 12x + 5, রেখে দিলাম। -x তার সাথে কার গুণ হচ্ছে? রেখে দিলাম। +12 এর সাথে কার গুণ হচ্ছে? এটা। এত কিছু করার পরে দেখতে পাচ্ছি যে না, আমার কাঙ্ক্ষিত গুণ আকার পাইনি। আমার কাঙ্ক্ষিত গুণের আকার কি? এক পদের সাথে এক পদের গুণ। এই এক পদের সাথে এক পদের গুণ এখনো পর্যন্ত আসেনি, এখানে এক পদের সাথে দ্বিপদের গুণ এসছে। তাহলে আমাকে আরেকটা স্টেপ করতে হবে। আরেকটা স্টেপে কি করব? আমি এক পদের সাথে এক পদের গুণ করার চেষ্টা করব। 3x স্কোয়ারের সাথে 12x, দেখো এক পদের সাথে এক পদ আমি পেয়ে গেছি। 3x স্কোয়ারের সাথে 5, 3x স্কোয়ার ইন্টু 5, এই যে অ্যারো দিয়েছি, প্রথমে 3x স্কোয়ারের সাথে 12x, তারপরে এটা, প্রথমে -x এর সাথে 12x, তারপরে x এর সাথে 5, প্রথমে 12 এর সাথে 12x, তারপরে 12 এর সাথে 5, সবকটাকে করেছি এবং মাঝখানে প্লাস দিতে দিতে গেছি। তারপরে কি হয়েছে না, আমার কাঙ্ক্ষিত গুণের আকার পেয়ে গেছি। আমার কাঙ্ক্ষিত গুণের আকারটা কি? আমার কাঙ্ক্ষিত গুণের আকার হচ্ছে একটা পদের সাথে একটা পদের গুণ। 3 এর সাথে 12 এর গুণ হয়েছে 36, x স্কোয়ার ইন্টু x মানে হচ্ছে, আমরা জানি গুণের সময় কি নিয়ম, পাওয়ার যোগ করতে হয় আর ভাগেতে পাওয়ার বিয়োগ করতে হয়। এবারে রইল প্রশ্ন, যদি কারোর প্রশ্ন থাকে যে স্যার এই অঙ্কটা আমরা এত কিছু করিনি, আমরা আসলে যেটা করেছি স্যার শুধু এই লাইনটা আর এই লাইনটা, যদি তাই করো, করতেই পারো, আমি তাতে কিচ্ছু বলবো না তোমাকে। যদি কেউ এই দুটো লাইন করে আর তার আগে আরেকটা লাইন করে তার মতো করে, আমি তাকে কিচ্ছু বলবো না, সে করতেই পারে, কিন্তু আমি অ্যাজ এ টিচার তোমাকে ওইভাবে শেখাবো না। শেখানোর পদ্ধতি হচ্ছে এইটা। এবার তুমি এই পদ্ধতির থেকে যদি শিখে যাও, তাহলে তুমি অন্যান্য অনেক লাইন এড়াতেই পারো। তুমি যখন ডাক্তারি শিখবে একরকম ভাবে শিখবে, আর যখন নিজে ডাক্তারি করবে তখন তো তোমার মতো করে করবে। তখন কি স্যার যেভাবে শিখিয়েছিলেন সেইভাবে দেখবে? রোগীকে যেমন যেমন ভাবে দেখতে হয় তেমন ভাবে দেখবে। দেখি কে কি বলতে চাইছে, অনেকেরই অনেক কিছু বলার আছে, তারপরে আমি এগোবো। পেজ নাম্বার এবার আমি তোমায় বলে দিচ্ছি, পেজ নাম্বার আছে 44, এটা করে দেওয়া আছে, সেই জন্য আমি পেজ নাম্বারটা বলছিলাম না। বলো, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে স্যার। জিজ্ঞাসা করো। স্যার আমি অনুষ্কা বলছি। শুনতে পাচ্ছি। স্যার বলছি যে ওই যে ত্রিপদী রাশিটার সঙ্গে দুপদীটাই করতে হবে, যদি আমরা দ্বিপদী হবে না? তার মানে তো দ্বিপদীটাকে সামনে লিখতে হবে তোমাকে। স্যার আমি দ্বিপদীটা সামনে না লিখেই একেবারে ওরা আপনি আমার প্রথম পড়া যে যায় না। করে না, দিয়েছেন। অনুষ্কার কথাটা কমপ্লিট করো। অনুষ্কা তুমি কি বলতে চাইছো? অনুষ্কা বলতে চাইছো কি যে 12x স্যার + 5 বলছি কে যে তাহলে সামনে লিখে? অঙ্কটা কি এরকম যে, স্যার বলছি যে তাহলে অঙ্কটার প্রথমে যেই রাশিটা থাকবে তার সঙ্গে পেছনেরটা করতে হবে। সেটা করাই উচিত, সেটা করাই ভালো। তুমি নিজের মতো করে আগু পিছু করে নেওয়াটা উচিত নয়। ঠিক আছে স্যার। Any questions regarding this learning? স্যার আমি বলছি 12x + 5 টাকে আগে লিখিনি, একবারে আপনি যে প্রথম স্টেপটা করেছেন ব্র্যাকেট দিয়ে সেইটা লিখে দিয়েছি 12x টাকে আগে হিসাবে করে। মানে 12x টাকে তুমি সামনের পার্টে রেখেছো আর এইটাকে পরের পার্টে রেখেছো, রেখে এই নিয়মে করেছো, তাই তো? কিন্তু সেই স্টেপটা আমি লিখিনি, আগে লেখার স্টেপটা। এইটা লেখনি? হ্যাঁ স্যার এইটা লিখেছি, কিন্তু মানে 12x + 5 ইন্টু প্রথমেরটা না লিখেই আমি এই স্টেপটাতে চলে গেছি। আমি বলছি দেখো, আমি স্টার মার্কিং করেছি। এই ধরনের স্টেপটা কিন্তু বাঞ্ছনীয়, এটা করতেই হয়, কিন্তু এটা না এইটা করলেও করেছি। চলবে, এটা না করলেও চলবে। দেখো আমি ক্রস করে হ্যাঁ দিই। স্যার, হ্যাঁ স্যার এইরকমই করেছি, খালি মানে আপনি তো
তিনটে ওয়ালাটা দিয়ে দুটো ওয়ালাটাকে গুণ করেছেন, আমি দুটো ওয়ালাটা দিয়ে তিনটে ওয়ালাকে গুণ করেছি, আর দুটো ওয়ালাটা আমি প্রথমে রাখিনি। আচ্ছা, তোমার পিছনে নামটা না এখানে মানে জিজ্ঞাসার চিহ্ন বক্স 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 বক্স, তুমি কে বলছো? সৌপ্তিক স্যার। হ্যাঁ সৌপ্তিক। সৌপ্তিক, একটা কথা বলবো তোমাকে, বাকিদের জন্যও বলছি। সৌপ্তিক কি বললো শুনেছো তোমরা? কৃত্তিকা শুনেছো? মন দিয়ে অঙ্ক করে যাচ্ছে বেটি আমার। শুনেছি। সৌপ্তিক কি বলছে জানো? সৌপ্তিক বলতে চাইছে 12x + 5টাকে সামনে রেখেছে বা প্রথমে রেখেছে, যেটা অনুষ্কাও বলল, আর 3x² - x + 12টাকে পরে রেখেছে। আচ্ছা না স্যার, এতেও মানে আমি অঙ্কটার কোনো উত্তরের বদল হবে কি? না স্যার স্যার, আমি ওই না স্যার, না স্যার, কেন বদল হবে একই না? তো হবে কেন বদল হবে না? একই হবে কারণ এটা গুণ স্যার। আছে আপনি স্যার, তো কারণ এটা গুণ আপনি তো আছে। লিখিয়েছিলেন। একদম। হ্যাঁ, লিখিয়েছিলেন স্যার। দেখো, তোমরা মূলদ সংখ্যাতেও এই ধরনের প্রপার্টিজ পেয়েছো যে গুণের ক্ষেত্রে জায়গা বদল করলে আর উত্তর ফলে কোনো বদল হয় না, তাই না? স্যার বলছি যে সেকেন্ড স্টেপটাকে করতে হবে। স্যার কোনটা? বিনিময় নিয়ম তো? হ্যাঁ, বিনিময় নিয়ম। কে বললে? অন্বেষা? হ্যাঁ। অন্বেষা সেকেন্ড স্টেপটা স্যার যেটাতে আপনি স্টার মার্ক করেছেন। যেইটা স্টার মার্ক করেছি এটা করা উচিত, এটা করা উচিত। সেক্ষেত্রে যেটা আমরাও কি ওই রকম অ্যারো দিয়েই দেখাবো আগে না প্রথমটার ম্যাডাম, সঙ্গে? না ম্যাডাম, অ্যারোটা আমি বারবার বলছি এটা কেবলমাত্র আমি বোঝানোর জন্য করেছি। তুমি কেন দেবে এই অ্যারোটা? কি আশ্চর্য কথা! স্যার মুছে দিলাম আমি, এ তো বিপদ। আমি বোঝানোর জন্য যেটা করছি সেটাও যদি তুমি ভাবো। হ্যাঁ বলো। স্যার স্যার ওই যে ওই দুটো লাইন তো আমি মানে বাদ দিয়েই করেছি, যে হ্যাঁ, আপনি আমি তো দুটো ক্রস কাটা করে দিয়েছেন না। দিয়েছি, আমি তো ক্রস করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু ওগুলো স্যার পরীক্ষায় আমিও বাদ তাই দিলে হবে করেছি, তো? দুটো লাইন বাদ দিয়ে। শোনো, বোর্ড ওয়ার্ক আমি যখন করাবো আমি এই লাইন ধরেই করাবো। তুমি আচ্ছা। এবার করলে কি না করলে সেটা তোমার ব্যাপার। আমাকে স্যার আমি না শেষের দুটো লাইন শুধু লিখেছি। না, শেষের দুটো লাইন বড্ড শর্টকাট হয়ে গেল। অন্তত এইটা লিখতে হবে। মানে সৌপ্তিকের কথা অনুযায়ী সৌপ্তিক বোধহয় এই যদি এইভাবে করে তাহলে সৌপ্তিকের এই লাইনটাই নিশ্চয়ই এসছে। দেখো আমি একবার লিখছি সৌপ্তিকের কথা অনুযায়ী। সৌপ্তিক কি করেছে? হ্যাঁ স্যার, আমি ওই তিনটে লাইনই লিখেছি। হ্যাঁ শোনো, সৌপ্তিক কি করেছে? সৌপ্তিক শুনতে পাচ্ছ? হ্যাঁ সৌপ্তিক দেখো, তুমি কি অঙ্কটা টুকেছো তো প্রথমে? হ্যাঁ স্যার। আচ্ছা সৌপ্তিক, তারপরের লাইনে নিশ্চয়ই তুমি এটা করেছো। না স্যার, এটা না করেই আমি আপনার যে স্টেপটা করেছেন ওইটারই 12x + 5 দিয়ে মানে করেছি। এইটা ওর করেছো জন্য- আর কি, মানে এইটা হ্যাঁ, করেছো তাই তো? দেখো হ্যাঁ সৌপ্তিককে এবং বাকিদেরকে বলছি, শুরুর দিকে এইসব সমস্যাগুলো বা এইসব প্রশ্নগুলো উঠছে, এটার জন্য আমি অত্যন্ত আনন্দ পাচ্ছি তোমরা যে প্রশ্নগুলো করছো। দেখো সৌপ্তিক, তুমি এটাকে ঘুরিয়েছো তোমার মতো করে, ঘোরাতেই পারো, তাতে কোনো বিপদ নেই, কোনো আপদ নেই। কিন্তু যদি তুমি এই ঘোরানোর পার্টটা না লেখো তাহলে কিন্তু হবে না। স্যার আমি সেটাই বলছি, আমি ওটা লিখিনি। না, এইটা লিখতে হবে। তুমি যে অঙ্কটা ছিল এরকম, তুমি করে দিলে এরকম উল্টে, সেটা অন্তত পক্ষে লিখতে হবে। তারপরে তুমি এটা করো, তারপরে অ্যাজ ইট ইজ যেমন হচ্ছে হবে। কিন্তু তুমি যে নিজে আচ্ছা, নিজে স্যার। ঘোরালে সেটা এক্সামিনারকে কি করে বুঝবে? এক্সামিনার দেখবে দেওয়া আছে এদিকে, ও করে নিয়েছে। এটা করা যাবে না, নিজের মতো করে ওইটা করা যাবে না। তুমি স্যার ঘুরিয়ে আমি করো, সেটাই বলছি। হ্যাঁ ঘুরিয়ে আপনি করো, বুঝতে কিন্তু হ্যাঁ এইটা লিখতে হবে, মানে তুমি যে ঘুরিয়ে লিখলে সেটা লিখতে হবে। আচ্ছা, আশা করি সকলের প্রশ্নের সমাধান হয়েছে। আমি যদি একবার জিজ্ঞেস করি কৃত্তিকাকে ফার্স্টে, তারপরে মৌসমকে। প্রথমে কৃত্তিকাকে জিজ্ঞেস করছি। কৃত্তিকা, এই যে আমরা গুণ করলাম, এটা বহুপদ রাশির সাথে বহুপদ রাশির গুণ করলাম, তাই তো? বহুপদ রাশির সাথে বহুপদ রাশির গুণ আমি যে নিয়মটা লিখিয়েছিলাম তাতে আমি পরিষ্কার বলেছিলাম যে বহুপদ রাশির সাথে বহুপদ রাশির গুণ আমরা সেভাবে করতে পারি না। আমাদের করতে গেলে
এক পদের সাথে এক পদের সাহায্যেই করতে হবে। সেটা কি ঠিকঠাক বোঝা গেল যে আমরা সত্যি সত্যি করলাম? হ্যাঁ আচ্ছা মৌসম, তুমি এবার আমাকে বলো তো যে এই যে এক পদী রাশির সাথে এক পদী রাশির গুণ করলাম, আলটিমেট যে স্টেপেই হোক না কেন, সেটা 3 নম্বর হতে পারে, কারো 4 নম্বর স্টেপে হতে পারে, আর কারো 2 নম্বর স্টেপে হতে পারে। মৌসম, তুমি কি এটা সত্যি সত্যি বুঝেছো যে এক পদের সাথেই এক হ্যাঁ স্যার পদটা হলো? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে ধরে নিচ্ছি আমি আজকে সাকসেসফুল তোমাদের বোঝানোতে। যদি না বুঝে থাকো আজকে অতি অবশ্যই আবার জিজ্ঞেস করো প্লিজ, তার কারণ ক্লাস 8 অত্যন্ত যত্ন সহকারে তোমাকে করতে হবে। আর আমি যদি বলো যে স্যার আপনি যেগুলো বোর্ড ওয়ার্ক করাবেন সেগুলো কি আপনার মতো করেই করব, আমি বলবো সেভাবেই করো। তারপরে তুমি তোমার মতো করে প্র্যাকটিস হয়ে যাবে, যখন নিজের মতো করে করো, 2-1 লাইন বাদ দিলে কিচ্ছু আসবে যাবে না। বেশ, এবারে আমরা পরেরটাতে যাচ্ছি এবং এইবার কিন্তু একটু দ্রুত যাব। দেখো আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি। কোষে দেখি 4.1, কোষে দেখি 4.1, কোষে দেখি 4.1 এ ফার্স্ট অঙ্কটা 1B, এইটা পিঙ্ক কালারে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি বইটা, পিঙ্ক কালারের এই অংশটা 2 নম্বর 1B। 1B তে কি বলেছে? 1B তে বলেছে x স্কয়ার প্লাস 12 মাইনাস 7y, x স্কয়ার প্লাস 12 মাইনাস 7y। 2x মাইনাস y। এখানে একটা কথা তোমরা কেউ জিজ্ঞেস করোনি, আমি তবু বলে দিচ্ছি, প্রয়োজন অনুযায়ী তোমরা তোমাদের ইচ্ছা মতো ব্র্যাকেট ইউজ করতে পারো এই অঙ্কে, তাতে অসুবিধে কিছু নেই। যখন খুশি যেটা যে কোনো ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট হোক ফার্স্ট ব্র্যাকেট হোক, তোমার প্রয়োজন যদি হয় তুমি অবশ্যই ইউজ করতে পারো, এর জন্য অঙ্ক কাটা যাবে না। অনেকেই চিহ্নের গোলমাল যাতে না হয় তার জন্য ব্র্যাকেটটা ব্যবহার করে থাকে। দেখো অঙ্কটা যেমন দেওয়া আছে তেমনই আমি করছি, আমি উল্টাচ্ছি না। x স্কয়ারের সাথে 2x মাইনাস ওয়াই, 12 সাথে 2x মাইনাস ওয়াই, মাইনাস 7y এর সাথে 2x মাইনাস ওয়াই করলাম। তার মানে এক পদের সাথে দ্বিপদীর গুণফল, এক পদের সাথে দ্বিপদীর গুণফল, এক পদের সাথে দ্বিপদীর গুণফল। কিন্তু আমাকে এক পদের সাথে এক পদের গুণফল রাখতে হবে, তার মানে x স্কয়ার ইন্টু 2x প্লাস, এইবার দেখো একটু স্টেপ জাম্প করছি, এই x স্কয়ারের সাথে যে ওয়াইটাকে আমি লিখবো চিহ্নটা কি বসাবো না গুণফল করে, মানে গুণ করে চিহ্নটা বসাবো। x স্কয়ারের আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, আর y এর আগে কি চিহ্ন আছে? মাইনাস আছে, তার মানে প্লাস ইন্টু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, x স্কয়ার ইন্টু ওয়াই প্লাস 12 ইন্টু 2x প্লাসে মাইনাসে মাইনাস 12 ইন্টু ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস 7y ইন্টু 2x, মাইনাসে মাইনাসে প্লাস 7y ইন্টু ওয়াই। তাহলে এটা কত হবে? 2x কিউব হবে, তার কারণ পাওয়ার যোগ হয়ে যায় গুণেতে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এমনি পড়ে থাকবে, খালি গুণ চিহ্নটা মাঝখান দিয়ে উঠে যাবে, তার কারণ এক্স আর ওয়াই আলাদা চলরাশি, এদের কোনো ক্যালকুলেশন হবে না, প্লাস 12 ইন্টু 2 24, এক্স যেমন ছিল তেমনই পড়ে থাকবে, মাইনাস 12 ওয়াই, কারোর সাথে কোনো গুণ হবে না, খালি গুণ চিহ্নটা থাকবে না, মাইনাস ওয়াই আর এক্স এর কোনো গুণ হয় না, দুটো ভিন্ন চলরাশি, শুধু সংখ্যার গুণ হবে, 7 দুগুণে 14 এক্স ওয়াই, প্লাস 7y into y, that is 7y square. এবার দেখো তুমি যে ক্যালকুলেশন করলে তাতে করে তোমারও এই উত্তর আসছে কিনা। হ্যাঁ অহনা, এবার চ্যাট গুলো পড়ছি, হ্যাঁ ইউটিউবের ভিডিওগুলো দেব।
মেশিনটা খুবই বাজে রকমের অবস্থা হয়েছে, আমি নিজেও চেষ্টা করছি। আচ্ছা, এই উত্তরটা এসছে তো সকলের? মানে এত পর্যন্ত এটা ইনকমপ্লিট। এবার মান বসাতে বলেছে। এবার বলেছে এক্স এর জায়গায় -2 বসাও আর ওয়াই এর জায়গায় শুধু 2 বসাও। এক্স এর জায়গায় -2 বসাবো, তাহলে এটা এইরকম দেখতে হবে। এক্স এর জায়গায় -2 বসিয়ে দিলাম, আর ওয়াই এর জায়গায় কি বসাবো? শুধু 2 বসাবো। এক্স এর জায়গায় -2 বসাবো, ওয়াই এর জায়গায় শুধু 2, এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় শুধু 2, এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় শুধু 2। দেখো, এবার সূচকের নিয়ম ক্লাস 7-এ শিখেছিলাম। সবসময় জানবে 2 কিউব মানে 8, এটা নিয়ে প্রশ্ন নেই। 2 স্কোয়ার মানে 4। কিন্তু চিহ্নগুলো কি হয় না, সূচকের নিয়ম অনুযায়ী যদি পাওয়ার অড হয় তাহলে উত্তরটা মানে সংখ্যার চিহ্নটাই হয়। যেমন এটা মাইনাস আছে, তো এটার পাওয়ার অড, তার মানে এটা উত্তরটা -8 হবে। আর পাওয়ার যদি ইভেন হয় তাহলে ওটা প্লাস হয়ে যায়। কেমন? মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এটা কত হচ্ছে? পাওয়ার, যেহেতু অড মানে বিজোড় সংখ্যা 3 আছে, তাই জন্য এটা হবে -8। তার মানে মাইনাসে প্লাসে -16, 8 দুগুণে 16। এটা হচ্ছে 4, 4 × 2 8, প্লাসে মাইনাসে -48, 12 দুগুণে 24, মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 14 = 56, 4 × 7 = 28। দেখো, এবার আবার সেই 7-এর নিয়ম যা লিখিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে সংখ্যার আগে যোগ চিহ্ন আছে সেগুলো সব যোগ করতে হবে। তার মানে এখানে 56-র আগে যোগ আছে, 28-এর আগে যোগ আছে। 56 আর 28 পাশে করে নিচ্ছি। 1 2 3 5 3 8, 84। যে সংখ্যার আগে যোগ চিহ্ন আছে সেগুলো সব যোগ হবে এবং উত্তরে যোগ চিহ্ন বসবে। হলো। যে সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে সেগুলো সব যোগ করতে হবে। কি কি সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে দেখি? 16, 8, 48, 24। যে সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে সেগুলো সব যোগ করতে হবে। 8 8 এ 16, 4 এ 20, 26 এ 6 হাতে 2 2 4 8 9। উত্তরে বিয়োগ চিহ্ন বসাতে হবে। হলো। কেবলমাত্র 3 নম্বর সূত্রটা, 3 নম্বর নিয়মটা যেটা ক্লাস 7-এ শিখিয়েছিলাম, কেবলমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রে একটির আগে বিয়োগ চিহ্ন এবং অপরটির আগে যোগ চিহ্ন থাকলে সাধারণ নিয়মে বিয়োগ হবে। অর্থাৎ 96 থেকে 84 এর বিয়োগ হবে, 12 হবে উত্তর। কিন্তু উত্তরে বড় সংখ্যার আগের চিহ্নটা বসাতে হবে, সেই জন্য উত্তর হবে -12। দেখো সকলেরই -12 এসছে কিনা, সকলেরই -12 এসছে কিনা।